ঠিক আছে, কি শুরু কাজ? করো। শুরু করো, না না, ভুলভাল হচ্ছিল ওটা। হ্যাঁ, টেট্রাহেড্রাল জিওমেট্রি, ঠিক আছে। টেট্রাহেড্রালের ক্ষেত্রে যেটা হয়, মানে অক্টাহেড্রালের ক্ষেত্রে আমরা কি দেখছিলাম স্প্লিটিংটা, আরেকবার যদি রিক্যাপিচুলেট করি, অক্টাহেড্রালের ক্ষেত্রে এই যে পাঁচটা ছিল, এই হুম পাঁচটা, মানে আমি ব্যারি সেন্টার থেকেই আঁকছি। হুম এখানে ধর পাঁচটা ছিল, পাঁচটা প্রথমে এক্সাইটেড হলো, তারপরে গিয়ে এটা দুটো আর তিনটেতে ভেঙে যাচ্ছিল, সরি। হুম হুম। এটাতে ভেঙে যাচ্ছিল। হুম হুম এটাকে আমরা বলছিলাম ইজি সেট, হুম এটাকে বলছিলাম টি টু জি সেট। হুম। হুম হুম টেট্রাহাইড্রালের ক্ষেত্রে যেটা হয়, আগে বোঝার চেষ্টা করি যে ফিল্ডটা কিরকম, মানে অক্টাহাইড্রালের সাথে ফিল্ডটার ডিফারেন্স কি। প্রথম কথা হচ্ছে যে অক্টাহাইড্রালের ক্ষেত্রে আমরা যে এটা এঁকেছিলাম, যে এটা যদি আমার কার্টেসিয়ান কোঅর্ডিনেট হয়, তাহলে আমরা দেখেছিলাম যে অক্টাহাইড্রাল কমপ্লেক্সের ক্ষেত্রে এই ধর এটা মেটাল Mn+, তাহলে এর এখান দিয়ে আসছে, এখান দিয়ে আসছে, এখান দিয়ে আসছে, ওপরে আসছে, নিচে আসছে। সো আমরা এটাকে অ্যালং দ্য অ্যাক্সিস ভাবতে পারি। দিস ইজ জি অ্যাক্সিস, হ্যাঁ, দিস ইজ ওয়াই অ্যাক্সিস, দিস ইজ জে অ্যাক্সিস, সরি, এক্স অ্যাক্সিস, ঠিক আছে। হুম। সো এখানে লিগ্যান্ড গুলো অ্যালং দ্য অ্যাক্সিস আসছিল, ফলে অ্যাক্সিসে অ্যাম্পলিচিউড যাদের আছে তাদের এনার্জিটা বেড়ে যাচ্ছিল। টেট্রাহাইড্রালের ক্ষেত্রে কি হবে, টেট্রাহাইড্রালের ক্ষেত্রে আমরা জানি যে টেট্রাহাইড্রালকে যদি আমরা একটা বক্সের মধ্যে প্লেস করার চেষ্টা করি, তাহলে টেট্রাহাইড্রালে হুম। হচ্ছে এখানে মেটালটা থাকলো অল্টারনেটিভ পজিশনে, তোর হচ্ছে ইয়ে থাকবে, এটা থাকবে না, এটা এটা না, এরকম। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। তো খেয়াল করে দেখ, এখানে অ্যালং দ্য অ্যাক্সিস কোনো লিগ্যান্ড নেই, সব হুম ইন হুম বিটুইন অ্যাক্সিস আছে, হুম ঠিক আছে। হুম হুম ফলে এক্ষেত্রে কি হবে, যে অ্যালং দ্য অ্যাক্সিস যাদের অ্যাম্পলিটিউড আছে তাদের রিপালশনটা কম ফেস করবে, আর হুম। ইন বিটুইন দ্য অ্যাক্সিস যারা আছে তাদের অ্যাম্পলিটিউড বেশি ফেস করবে। ফলে টেট্রাইডালের ক্ষেত্রে স্প্লিটিং প্যাটার্নটা কিন্তু অক্টাইডালের পুরোপুরি উল্টো হয়ে যাবে, অর্থাৎ ওপরে তিনটে যাবে, নিচে দুটো, ঠিক আছে। কারণ এবং টেট্রাহেড্রালে এই কোনো লিগ্যান্ডই অ্যাক্সিস বরাবর আসছে না, সবই ওই আসছে না, তল ঠিক, বরাবর আসছে। ঠিক, ঠিক, ঠিক। এবং এইটার ওপর তুই যদি ইয়ে করিস, তাহলে এটাকে ডেল্টা টেট্রাহাইড্রাল লিখবো, বা 10 DQ টেট্রাহাইড্রাল, ঠিক আছে। বাকি সব একই হবে। বাকি সব বলতে, মানে গণনা ফর্মুলা যেগুলো করছিলাম আগে, মানে পদ্ধতিগুলো একই হবে, তাই তো? হ্যাঁ, মানে এইটাও ভ্যারি সেন্টারের রেসপেক্টে 0.6 নামছে, সরি, হ্যাঁ, ঠিকই, ঠিকই। সো এটা হয়ে গেল -0.6, এটা হলো আর প্লাস উপরটা হয়ে গেল প্লাস জিরো প্লাস পয়েন্ট ফোর 0.4, ঠিক আছে। কিন্তু এখানে কিন্তু ডেল্টা টেট্রাহেড্রাল, দিস ইজ নট ইকুয়াল টু ডেল্টা অক্টাহেড্রাল। হুম হুম, এবং বুঝতে এটা একটা পেরেছি। ক্যালকুলেশন করে দেখানো যায়, দু জায়গা থেকে ক্যালকুলেশনটা আসে। একটা হচ্ছে যে তুই খেয়াল করে দেখ যে ফর অক্টাহেড্রাল, ফর অক্টাহেড্রাল দেয়ার আর 6 ligands, হুম ফর টেট্রাহাইড্রাল দেয়ার আর 4 ligands, ঠিক আছে। হুম তাহলে হুম রিপালশন কোএফিসিয়েন্টটা যদি চিন্তা করি, তাহলে এটা নিশ্চয়ই তোর টেট্রাহাইড্রালের ক্ষেত্রে এটা 4/6 ফ্যাক্টর আসবে, উইচ হুম ইজ টার্নস টু 2/3 ফ্যাক্টর, ঠিক আছে। অ্যাট দ্য সেম টাইম টেট্রাহাইড্রালের ক্ষেত্রে অ্যালং দ্য অ্যাক্সিস অ্যাম্পলিটিউড থাকবে, ফলে এখানে ওই অ্যাঙ্গেলটাকে নিয়ে যদি ক্যালকুলেশন করি, কস স্কোয়ার থিটা হ্যান ত্যান অনেক ব্যাপার আছে, সেখান থেকে আরেকটা 2/3 ফ্যাক্টর আসে। এই 2/3 ফ্যাক্টরটা এলো ফর লিগ্যান্ড নাম্বার, আর মানে উঁচু আরেকটা টু ক্লাসে বাই এই থ্রি সব ফ্যাক্টর। অঙ্কগুলো ডেলিকেটলি করতে হয়, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। উঁচু ক্লাসে উঠে এই সব অঙ্কগুলো ডেলিকেটলি করতে হয়। মানে চাইলে করা যায়, অনার্স লেভেলে আমাদের খুব বাধ্যবাধকতা ছিল তা নয়, আমাদেরকে ওই মানে লোকে জানতো পড়তে। মানে অনার্স লেভেলে গিয়ে যেটা হয় যে অক্টাইডাল টেট্রাইডালের সঙ্গে স্কোয়ার প্ল্যানার, তারপরে হচ্ছে পেন্টাগোনাল বাইপিরামিড, এইসব স্প্লিটিং গুলো আসতে শুরু করে। এবার সেগুলো লোকে মুখস্থ করেই কাজ চালাতো, কিন্তু বিসিকে স্যার বা বিসিকে স্যারের মেয়ের কাছে তো যখন চার, করেছি। আচ্ছা ওখানে তো অক্টাডেলে তো চারটে আছে, ঠিক আছে? অক্টাইডাল 6টা আছে। আচ্ছা আচ্ছা, অক্টাডেল টেট্রালে চারটে লিগা মানে চারটে হুম, আছে। হুম। ও কিন্তু চারটে
ডি তো ছটা, পাঁচটা আছে, তাতে কি? তাহলে একটা তো ফাঁকা থাকবে। ও ও স্প্লিটিংটা তো, তুই তো স্প্লিটিং নিয়ে কথা বলছিস, এখানে তো পাঁচটা ডি আচ্ছা আচ্ছা অরবিটাল স্প্লিটিং হবে। আচ্ছা, পাঁচটা ডি অরবিটাল স্প্লিটিং হলো। হুম এবার এবার ধরো চারটে লিগ্যান্ড। আচ্ছা, এবার আমি বলতে চাইছি ধরো তিনটে মানে এই লিগ্যান্ড চারটে গুলো বিটুইন দ্য অ্যাক্সিস আসছে, তাই তো? হুম তাহলে আম, এর মধ্যে আহ, দাঁড়া একটুখানি একটুখানি ভাইবে বলছি আমি কোশ্চেনটা। মানে ধরো তিনটে লিগ্যান্ড ডি এক্স ওয়াই ডি ওয়াই জেড আর ডি এক্স জেড আসছে, ঠিক না আছে? না, ওই ওই সিএফটি তে এটা ডিল করা হয় না। তুই ওভারল্যাপের কনসেপ্ট আনছিস, সিএফটি ওভারল্যাপ নিয়ে কনসার্নই নয়। তাহলে ওই সিএফ শক্তি বেড়ে যাওয়া কমে যাওয়াটা কি হবে ডিটারমাইন্ড হচ্ছে? ওই স্প্লিটিংটা দিয়ে, অর্থাৎ যদি স্প্লিটিংটা না হতো তাহলে মেটালের ভেতরে থাকা ইলেকট্রনগুলোর কি অবস্থা ছিল, আর স্প্লিটিংটা হওয়ার ফলে তার এনার্জি স্টেবিলাইজড হচ্ছে, তাই জন্য ওই পার্টিকুলার কোঅর্ডিনেশনে না, যাচ্ছে। স্প্লিটিংটা হচ্ছে তো এই জন্যই যে লিগ্যান্ড গুলো যে অক্ষ বরাবর আসছে ওই হ্যাঁ ধাতুর। একদমই তাই, লিগ্যান্ড ফিল্ডের জন্যই মানে তাহলে তাহলে এখানে ওই ওভারল্যাপ কেন হবে না? কারণ ও ওভারল্যাপের কনসেপ্টটা এখানে কোন অরবিটালের সাথে হবে, কারণ এখানে আমরা লিগ্যান্ডকে একটা পয়েন্ট চার্জ হিসেবে ধরছি, লিগ্যান্ডের অরবিটালকে আমরা কনসিডারই করছি না, ফলে ওভারল্যাপের কোনো কনসেপ্টই নেই। আচ্ছা, ওভারল্যাপের কনসেপ্ট নেই তাহলে, তাহলে রিপালশনের কনসেপ্ট আছে, তাই তো? রিপালশনের কনসেপ্ট ওখান থেকে আসছে যে মেটালটার চারদিক থেকে লিগ্যান্ড অ্যাপ্রোচ করছে, লিগ্যান্ড একটা পয়েন্ট চার্জ, ফলে ও ওটাকে রিপাল। না এবার তাহলে, না এবার তাহলে ওইটা মানে যখন ওই শক্তির পার্থক্য মানে ডি অরবিটালের এক্স মানে যেগুলো অক্ষ বিটুইন দ্য অ্যাক্সিস, হুম ওগুলো কেন নিচে নেমে নেমে যাচ্ছে তাহলে? মানে ওই কারণটা তো এটাই বলছে যে মানে কি কারণটা, তাহলে মূল কারণটা কি ছিল? না না, নিচে নেমে যাচ্ছে উইথ রেসপেক্ট টু হোয়াট? বুঝতে তো মেটালের অরবিটাল নাকি? না, ব্যারি সেন্টারের রেসপেক্টে ইনিশিয়ালি কিন্তু সবাই রিপালশন ফিল করছে, সেই মানে জন্যই ইনিশিয়াল এক্সাইটেশনটা হচ্ছে। হ্যাঁ, মানে দিস আমি ওয়ান। মানে মানে আমি বলার চেষ্টা করছি যে এইখানে কি এরকমটা হবে না যে মানে দাঁড়া দাঁড়া, আমি কি করে বোঝাই, হ্যাঁ ইনিশিয়ালি সবাই মানে সবাই উঠবে, কিন্তু হুম ওই ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর ডি জেড স্কোয়ারটা বেশি উঠছে কেন? বেশি উঠছে কারণ ওরা বেশি রিপালশন ফিল করছে, যে ফিল্ডটা এসছে সেই ফিল্ডটার মানে যে যে এই ফিল্ডটা কে রিপালসিভ ফিল্ডটা দিচ্ছে? আছে। হ্যাঁ মানে এই এইগুলো তো মেটালের অরবিটাল, তাই তো? হুম হুম। তাহলে লিগ্যান্ডের অরবিটালটা মানে লিগ্যান্ড লিগ্যান্ডকে অরবিটাল, অরবিটাল হিসেবে চিন্তাই করা হচ্ছে না সিএফটি, আচ্ছা হ্যাঁ লিগ্যান্ডকে মানে জাস্ট পয়েন্ট চার্জ হিসেবে পয়েন্ট চিন্তা করা চার্জের হচ্ছে। যে, দাঁড়াও তো একটুখানি, ধরো তো। হুম হ্যাঁ, মানে আমি যেটা বলছিলাম যে লিগ্যান্ডের যে ইলেকট্রিক ফিল্ডটা আছে, তাই তো? হুম। সেই ইলেকট্রিক ফিল্ডটা মূলত অ্যাক্সিস বরাবর বেশি আছে, তাই তাই জন্য ওগুলো যেহেতু অ্যাক্সিস বরাবরের লোবগুলো আছে, তাই তাই জন্য বরাবর বেশি আছে না, অক্টাহাইডালের ক্ষেত্রে লিগ্যান্ড গুলো অ্যালং দ্য অ্যাক্সিস অ্যাপ্রোচ করছে, হ্যাঁ ফলে হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক বুঝে গেছে। হ্যাঁ মানে লিগেন্ড গুলো অ্যালং দ্য অ্যাক্সিস অ্যাপ্রোচ করার ধাতুর আহ, ওই ধাতুর যে ইলেকট্রনের। ডি অরবিটালটা আছে হ্যাঁ তার হ্যাঁ, ভিতরে থাকা ইলেকট্রন গুলো, যে ডি অরবিটাল গুলো অ্যালং দ্য অ্যাক্সিস অ্যামপ্লিচিউড আছে তারা এই রিপালশনটা বেশি ফিল করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর টেট্রাহেড্রালের ক্ষেত্রে লিগ্যান্ড গুলো বিটুইন দ্য অ্যাক্সিস অ্যাপ্রোচ করছে, হুম, ফলে যাদের তাই বিটুইন জন্য। দ্য অ্যাক্সিস অ্যামপ্লিচিউড আছে তারা বেশি ফিল করবে, আচ্ছা আচ্ছা এবং আচ্ছা। ওরা বেশি ফিল করবে বলেই অ্যাট এ কস্ট বাকিরা নেমে যাবে। কার সাপেক্ষে নেমে যাবে? ইনিশিয়াল যে
হ্যাঁ হ্যাঁ ওই হ্যাঁ। জন্য ব্যারি সেন্টারের মানে ব্যারি কনসেপ্টটাকে কিন্তু সেন্টার গুলো, হাইপোথেটিক্যাল কনসেপ্ট। হ্যাঁ হ্যাঁ, ব্যারি সেন্টার গুলোকে কি একটা গড় এনার্জি বৃদ্ধি বলে নাকি? এক্স্যাক্টলি, এবং ওটা আমরা চিন্তা করছি, ওটা অ্যাকচুয়ালি ওভাবে হচ্ছে না, ঠিক আছে? হুম 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 ইট হুম। ইজ এ হাইপোথেটিক্যাল কনসেপ্ট। আমি ধরছি আচ্ছা। সবকটা অরবিটালই রিপালশন ফেস করছে, কিন্তু সবকটা অরবিটাল সমান রিপালশন ফেস করছে না, কিন্তু আমি যদি অ্যাভারেজিং করে দিই তাহলে তো হুম একটা হুম অ্যাভারেজিং পাবো যে সবাই অ্যাভারেজলি এতটা রিপালশন হয়েছে, কিন্তু তাদের সিমেট্রির অন্যরকম হওয়ার কারণেই এই রিপালশনটা সবাই সেম ফিল করেনি। কেউ বেশি রিপালশন ফিল করেছে এবং তার কষ্টে হুম কেউ কেউ হুম। কম রিপালশন ফিল ফিল করেছে। বুঝতে পেরেছি। তাহলে কি এই মানে ওভারল্যাপের কেসটা লিগ্যান্ড থিওরিতে আছে? হ্যাঁ, লিগ্যান্ড ফিল্ড থিওরিতে লিগ্যান্ডের তোর মানে হচ্ছে অরবিটালকে, ওইখানে গিয়ে ওই এগুলো ডিজেনারেসি ব্রেক হয়ে যায়, তাই তো? না 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 সেরকম ব্যাপার নয়, ওটা পুরোপুরি একটা মলিকুলার অরবিটাল থিওরি। মানে লিগ্যান্ড ফিল্ড থিওরি হচ্ছে, তুই তুই বলতেই বলিস, এলএফটি হচ্ছে বেসিক্যালি সিএফটি প্লাস এমও, ঠিক আছে? আচ্ছা। অর্থাৎ ওটা পুরোপুরিও এমও নয়, কারণ পুরোপুরি এমওর ক্ষেত্রে আবার ক্যালকুলেশন কস্ট অনেক বেশি হয়ে যায়। ফলে এলএফটি স্টিল একটা মানে সেমি ক্লাসিক্যাল অ্যাপ্রোচই গোছের, ঠিক আছে? এলএফটি এর হুম। আরো অনেকগুলো ডিফারেন্ট ভ্যারিয়েশন আছে, যেমন স্যালক হ্যাঁ, স্যালকের হচ্ছে নামটা শুনেছি তো। সিমেট্রি তুমি মনে হয় বলেছো। অ্যাডাপ্টেড, হ্যাঁ হ্যাঁ, লিনিয়ার কম্বিনেশন অফ অরবিটাল, ঠিক আছে? হুম। স্যালক বা এলজিও, ঠিক আছে? হ্যাঁ। লিগ্যান্ড গ্রুপ অরবিটাল সিমেট্রি, ঠিক আছে? এই ধরনের ডিফারেন্ট ভ্যারিয়েশন আছে, ঠিক আছে? মোদ্দা কথা সেই সবগুলোই এলএফটি আর কি, সিএফটি প্লাস মলিকুলার অরবিটাল থিওরি। অর্থাৎ তুই লিগ্যান্ডের ফিল্ডটাকে মলিকুলার অরবিটাল থিওরি দিয়ে ইয়ে করছিস, এবং তার একটা মানে সমস্ত লিগ্যান্ড গুলোর একটা জয়েন্ট মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম ভাবছিস, এবং তার সাথে মেটালের মলিকুলার অরবিটালের একটা আম, ইয়ে করছিস আর কি, মানে বন্ডিং করার চেষ্টা করছিস, ঠিক আছে? হুম হুম। তো আর পুরোপুরি এমও যদি হয় তাহলে পুরোপুরি ওকে এমও হিসেবেই ট্রিট করতে হবে আর কি, সেটা অনেক ডিফিকাল্ট। হুম। তো যাই হোক, এখানে 4/6 ফ্যাক্টর, একটা 4/6 ফ্যাক্টর আসছে হচ্ছে ফ্রম শিয়ার ক্যালকুলেশন অফ লিগ্যান্ডস, যে আহ, ইয়ের ক্ষেত্রে হচ্ছে কি বলে, আমি যদি এইভাবে ভাবি, 2/3টা পরে আসছে, পরের 2/3টা যদি এটাকে আরেকটু ইয়ে করে নিই, তাহলে হচ্ছে যে এইভাবে যদি ভাবি যে ডেল্টা অক্টাহেড্রাল আর ডেল্টা টেট্রাহেড্রাল, ঠিক আছে? তাহলে হুম। 6টা লিগ্যান্ডের জন্য, মানে আমি জিওমেট্রি ফিওমেট্রি নিয়ে আর ভাবছি না, আমি সে নাম্বার লিগ্যান্ড নিয়ে ভাবছি, 6টা লিগ্যান্ডের জন্য যদি ডেল্টা অক্টাহেড্রাল হয়, তাহলে একটা লিগ্যান্ডের জন্য হবে হচ্ছে ডেল্টা অক্টাহেড্রাল বাই 6, তাহলে 4টে লিগ্যান্ডের জন্য হবে হচ্ছে ডেল্টা অক্টাহেড্রাল বাই 6 × 4। দিস ইজ সাম সর্ট অফ ইকুয়াল টু ডেল্টা টেট্রাহেড্রাল, ঠিক আছে? যদি ডিরেকশনাল প্রপার্টিটাকে, ইফ ডাইরেকশনাল কন্ট্রিবিউশন ইগনোরড, ঠিক আছে? আচ্ছা, এইটা একটু মানে কি মানে এটা কি বেরোলো সম্পর্কটা থেকে, মানে কি বোঝা যাচ্ছে? যে অক্টাহেড্রাল স্প্লিটিং ফিল্ড আর টেট্রাহেড্রাল স্প্লিটিং ফিল্ডের মধ্যে সম্পর্ক কিরকম হতে পারে, যদি আমি লিগ্যান্ডের মানে লিগ্যান্ড গুলো যে অ্যাপ্রোচ করছে তার ডাইরেকশনাল ভেক্টরটাকে যদি পাত্তা না দিই, তাহলে সিম্পলি যদি এইভাবে ভাবি যে যখন 6টা লিগ্যান্ড ছিল তখন যদি ডেল্টা ওইচ হতো, তাহলে একটা লিগ্যান্ডের জন্য ডেল্টা ওইচ বাই 6, আচ্ছা আচ্ছা, মানে তাহলে 4টে আচ্ছা লিগ্যান্ডের জন্য ডেল্টা ওইচ আচ্ছা বাই আচ্ছা 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 6 × 4। দিস ইজ আচ্ছা, মাই বুঝতে ডেল্টা পেরেছি। টেট্রাহেড্রাল ইফ মানে এখানে আমি ডাইরেকশনাল ধরে কন্ট্রিবিউশনকে নিই। ইগনোর করা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওখানে অ্যালং দ্য অ্যাক্সিস আর এখানে বিটুইন দ্য অ্যাক্সিস, এইটাকে আমি মেজারমেন্টে আনছি না, আনছি তাই না, তো? ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। এবং এটা সত্যি যদি সিস্টেমটা স্কোয়ার প্ল্যানার হয় তাহলে এখান থেকেই আসে গোটা জিনিসটা, ঠিক আছে? কারণ স্কোয়ার প্ল্যানার ক্ষেত্রে মানে দিস ইজ মাই অক্টাহেড্রাল, স্কোয়ার হুম। প্ল্যানার ক্ষেত্রে তুই দুটো অ্যাক্সিয়াল লিগ্যান্ডকে সরিয়ে দিবি। হুম হ্যাঁ হ্যাঁ। হুম। যদি ওখানে আরেকটু খাঁজ ভাজ আছে সে যাই হোক। আর আরেকটা কন্ট্রিবিউশন আসবে, সেকেন্ড কন্ট্রিবিউশন,
contribution comes from the directionality of the ligands. ঠিক আছে, মানে ওই অ্যাঙ্গেলটা কোন অ্যাঙ্গেলে অ্যাপ্রোচ করছে তার উপর, সেটা অনেক হ্যাঁ কমপ্লেক্স, কস থিটা ফাস থিটা দিয়ে ক্যালকুলেট করে সেই কন্ট্রিবিউশনটা ওই আরেকটা 2/3 ফ্যাক্টরে আসে। ঠিক আছে, তো এবার যদি আমি চিন্তা করি তাহলে ডেল্টা অক্টাহেড্রাল ইজ ইকুয়াল টু 2/3, সরি ডেল্টা টেট্রাহেড্রাল, ইজিক্যাল টু নাকি ইয়ে হবে সমতুল্য? না 2/3 ইন্টু ডেল্টা অক্টাহেড্রাল এটা পেয়েছিলাম যখন আমরা ডিরেকশনালিটিকে ইগনোর করেছিলাম, আর ডিরেকশনালিটিকে যদি আমি সঙ্গে রাখি তাহলে এটা আসবে, দুটো মিলিয়ে 4/9 ডেল্টা অক্টাহেড্রাল। ঠিক আছে, সো এই রিলেশনটা তোদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। আচ্ছা, মানে ঠিক আছে, মানে পুরো এনার্জি গ্যাপটা অক্টাইডারে 4/9 গুণ হবে টেট্রাইডারের ক্ষেত্রে। হ্যাঁ, তার মানে কমে যাচ্ছে, বুঝতেই পারছি, ওভারঅল তো হ্যাঁ, রিপালশন কমাই উচিত। কমে ঠিক গেছে। আছে, হুম, হ্যাঁ। সো এবং স্প্লিটিং প্যাটার্নটা হচ্ছে যে এটা যদি ব্যারি সেন্টার হয় তাহলে ওপরে তিনটে নিচে দুটো। ঠিক আছে, মানে এবং আমি তাহলে কোনগুলো, ওপরে হচ্ছে DXY DYZ DZX, আর নিচে হচ্ছে DX² - Y² আর মানে DZ²। এটা এক্সপেরিমেন্টালি করেও দেখা গেছে যে এই সম্পর্কটা মোটামুটি ভ্যালিড হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। ঠিক আছে, হলো এটা। হুম, এবার এরপরে তুই যদি এবার ইয়ের ক্ষেত্রে করতে চাস তাহলে তোকে আবার ওই D1 সিস্টেম থেকে শুরু করতে হবে। D1 সিস্টেমে একটাই অপশন, D2-র ক্ষেত্রে একটা অপশন, D3 থেকে দুটো ডিফারেন্ট অপশন শুরু হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, D3-র ক্ষেত্রে তুই এটা করতে পারিস, একটা একটা, এক একটা দুই বা একটা একটা দুটো। তিন, দিস দিস উইল বি দ্য হাই স্পিন কমপ্লেক্স। হুম আরেকটা হচ্ছে যে দূর, 1 2 3, এটা হচ্ছে লো স্পিন কমপ্লেক্স হবে। হুম হুম T4-এর ক্ষেত্রে এটা এরকম সেম প্যাটার্ন দেখা যাবে, হুম 1 2 3 4, দিস উইল বি মাই হাই স্পিন, 1 2 3 4, দিস উইল বি মাই লো স্পিন। হুম হুম D5 থেকে আবার ব্যাপারটা খুলে যাবে, 1 2 3 4 5। ঠিক আছে, না হুম। D5-এও থাকবে, ঠিক ঠিক, D5-এও বোধহয় থাকবে। হুম, D5-এ, হ্যাঁ, দিস ইজ দ্য হাই মানে স্পিন। যতক্ষণ না নিচের দাঁড়া আমি বলছি 1 2 3 4 5 6 ছটা অবধি থাকবে, মানে এক থাকবে দুই না। তিন চার পাঁচ এটা হবে। হুম হুম, ঠিক আছে, সবগুলোতেই থাকবে, D6 অবধি মানে থাকবে, ডি 6 না সিক্স 7, বা D7 অব্দি থাকবে। 7 অবধি থাকবে, সরি 7, আগেরটাও তো এক 7 দুই অবধি ছিল তিন মনে হয়। চার পাঁচ ছয় একটা পেয়ার হলো, এটা হাই স্পিন কমপ্লেক্স হলো। আর হুম লো স্পিনের ক্ষেত্রে 1 2 3 4 5 6। ঠিক আছে, হুম দিস হুম। লো স্পিন। D7-এ গিয়ে এটা এক দুই এটা তিন চার পাঁচ ছয় সাত এটা কম্বিনেশন দিয়ে কি করে বলা যায় গো? মানে ম্যাথমেটিক্যালি কটা থাকবে? 1 2 3 4 5 6 7, এই D7-এ গিয়ে এই দুটো সেম হয়ে গেল। ঠিক আছে, ইকুয়াল, মানে হুম দিস ইজ রিলেটেড টু সেম। ঠিক আছে, সো D6 অব্দি এক্ষেত্রে থাকবে। আর হুম অক্টাইডালের ক্ষেত্রে আমরা D7 অব্দি দেখেছিলাম। হুম এটা শুরুও হয় আর্লিতে, D3-তেই লো স্পিন হাই স্পিনের ঝামেলা আসে এখানে, যেটা ওর ক্ষেত্রে আসে না। হ্যাঁ, এবার তুই কি বলছিস বল। হুম, মানে এটা মানে এই কোথায় গিয়ে সেম হয়ে যাবে এটা কি করে বলা যায় ম্যাথমেটিক্যালি, মানে ওই কম্বিনেশন দিয়ে? না মানে তোকে ওই জায়গায় গিয়ে দেখতে হবে যে প্রথমে তুই গ্রাউন্ড স্টেটের সাথে যদি কম্পেয়ার করিস, ঠিক আছে, তাহলে গ্রাউন্ড স্টেটে তোর কি আছে, পাঁচটা সেম অরবিটাল আছে। হুম, হুম আর এইখানে গিয়ে তো দুটো সেম আর তিনটে সেম এরকম আছে। তাহলে হুম কতক্ষণ অব্দি এই জিনিসটা চলবে না, যতক্ষণ না অব্দি তোর এইখানে পেয়ার আপ হচ্ছে, অর্থাৎ গ্রাউন্ড স্টেটের সঙ্গে সিমিলার হচ্ছে। ঠিক আছে, ততক্ষণ অব্দি এটা চলবে। তো প্রথম কথা হচ্ছে 1 2 3 4 5। ঠিক আছে, এখানে পাঁচটা হলে পরে তুই এখানে চারটে অব্দি তো চলবেই। ঠিক আছে, হুম এটা, হুম, চারটে অব্দি তো দুটো অপশন থাকবেই। তুই চারকে কিভাবে কিভাবে লিখতে পারিস, চারকে তুই চারটে ঘরে লিখতে পারিস, আবার চারকে দুটো ঘরে লিখতে পারিস। হুম, তাহলে হুম এখানে চলবেই, তার মানে 1 আর 2-এ থাকবে না, 3 থেকে শুরু হবে, 3-এ থাকবে, 4-এ থাকবে,
5-এ গিয়েও থাকবে, কারণ 5-কেও তুই দুভাবে লিখতে পারিস, আইদার পুরো এরম ভাবে খুলে, অথবা এখানে 4টে এখানে একটা। হুম তারপর হুম 6-এ যদি চিন্তা করিস, 6-এর ক্ষেত্রেও তুই এটা লিখতে পারিস, কারণ 6-এর ক্ষেত্রে তুই যদি নর্মালি লিখিস তাহলে 6-এর ক্ষেত্রে একটা পেয়ার হবে, কিন্তু এক্ষেত্রে দুটো পেয়ার হচ্ছে, ঠিক আছে? সো কম্বিনেশন দিয়ে তুই যদি ভাবতে চাস তাহলে তোকে ওইভাবে ভাবতে হবে যে কতগুলো বল আছে যাদেরকে তুই 5টা ঘরে বসাতে পারিস, সাচ দ্যাট একটা 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 করে। এটা একটু কমপ্লেক্স, ওইভাবে দেখলে পরে কমপ্লেক্স, মানে হ্যাঁ, একটু কমপ্লেক্স আছে এমনি মানে জিনিসটা এখানে। খুব সিম্পল, কিন্তু ওইখানে দেখতে মানে ওই হুম হুম কম্বিনেশনের রুল দিয়ে দেখতে গেলে পরে এটা খুবই অনেকগুলো জিনিসকে তোকে মাথায় রাখতে হ্যাঁ হবে, হ্যাঁ মানে হ্যাঁ, মানে অনেকগুলো। ইলেকট্রন তো ফেরমিয়ন, তাহলে ইলেকট্রন চাইবে একটা ঘরে একটাই থাকতে, যদিও এখানে স্পিনটা উল্টো হয়ে যাচ্ছে, বাট সে অত কমপ্লেক্সে যদি নাও যায়, তাহলে তোর সিম্পল প্রবলেমটা হচ্ছে এরকম যে আমার কাছে 5টা ঘর আছে, তাহলে 5টা ঘরে আমি 5টা বলকে বসাতে, মানে কতগুলো বলকে বসাতে পারি, আর তার কি আরেকটা কম্বিনেশন পসিবল যেখানে আমার দুটো ঘর আলাদা, হ্যাঁ, তাহলে 3টে ঘর তাহলে আলাদা? এটা পারমুটেশনে ইউজ হবে, কম্বিনেশন থেকে বদলে মনে হয় নাকি? মানে শুধু পারমুটেশন, কম্বিনেশন কম্বিনেশন তো লাগবেই না, পারমুটেশনই লাগবে, কিন্তু হ্যাঁ পারমুটেশনে অনেকগুলো ভ্যারিয়েশন লাগবে, ঠিক আছে? হ্যাঁ 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 হ্যাঁ। হুম, কমপ্লেক্স প্রবলেমটা ওইভাবে দেখলে পারে। তো এই হচ্ছে টেট্রাহেড্রাল স্প্লিটিং এর গল্প গেল, ঠিক আছে? হুম এবং এখান থেকে আমরা সিএফইসি ক্যালকুলেট করতে পারি, ইত্যাদি করতে পারি, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, আমরা ম্যাগনেটিক মোমেন্ট ক্যালকুলেট করতে পারি। হুম, ঠিক আছে। হুম। টেট্রাহেড্রাল ইজি সিস্টেম T2D। আচ্ছা, এইখানে নামকরণের ক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে, এই সেট দুটো কি সেট হলো, এটা কি সেট হবে ওপরেরটা? মানে উপরেরটা হবে হচ্ছে গিয়ে কি বলে মানে ইজি সেট, নাকি T2G হবে? ইন প্রিন্স টি ফর ট্রিপলি ডিজেনারেট, তাহলে এটা হ্যাঁ, টি তাহলে টি। হওয়া উচিত। হ্যাঁ। হ্যাঁ, কিন্তু মজাটা হচ্ছে যে এখানে উপরের সেটটার নাম হবে হচ্ছে অনলি T2, নিচের সেটটার নাম হবে অনলি ই, হুম জিটা থাকবে না, হুম। ঠিক আছে? কেন থাকবে না এটা বলার যে স্কোপ খুব কম, কিন্তু এই গ্যারেড, বানানটাও ভুল কি, দাঁড়া, বানানটা দেখে লিখি। হুম, কোথায় পাবো বানানটা? হুম, GERADE, এটা, এবং আনগ্যারেড, এই টার্মগুলো কাজে লাগে হচ্ছে যে মলিকুলটা, মানে গ্রুপ থিওরির টার্ম এগুলো, যে সিস্টেমটা নিয়ে আমি কাজ করছি সেই সিস্টেমটা যদি ইনভার্সন সিমেট্রি থাকে, অর্থাৎ সেন্ট্রোসিমেট্রিক মলিকুল হয়, ঠিক আছে? সো মানে মানে সে বুঝতে পারলাম না। বলছি, ইনভার্সন সিমেট্রি, or center of inversion or centrosymmetric system, টেট্রাহেড্রাল পড়লে আর কি বাকি থাকবে? সে পরে দেখছি। যদি এই রকম একটা সিস্টেম হয় যার মধ্যে ইনভার্সন সিমেট্রি আছে বা সেন্টার অফ সিমেট্রি আছে, সেন্টার অফ সিমেট্রি মানে মনে আছে আই আই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, যদি সেন্টার অফ সিমেট্রি এক্সিস্ট করে মলিকুলটার মধ্যে, তাহলে আমরা তা গ্যারেড বা আনগ্যারেড এই নোমেনক্লেচারে ঢুকতে পারবো। সেন্টার অফ সিমেট্রি হলে পরে সেটা গ্যারেড হতে পারে বা আনগ্যারেড হতে পারে।
যে মলিকুলটা সেন্টার সিমেট্রি নেই সেই মলিকুলের ক্ষেত্রে গ্যারেড আনগ্যারেড নোমেনক্লেচারটা থাকে না। টেট্রাহাইড্রাল সেন্টার সিমেট্রি নেই, অক্টাহাইড্রালের সেন্টার সিমেট্রি আছে, ঠিক আছে? মানে অক্টাহাইড্রালকে যদি চিন্তা করি এটা তো এরকম একটু দেখতে হবে। ভুলে গেছি আমি আসলে একটু সিমেট্রিটা, হালকা করে একটু মনে মনে করিয়ে দেবে? সেন্টার অফ সিমেট্রি মানে হচ্ছে যে মলিকুলের ভিতরে এরকম কোন একটা পয়েন্ট এক্সিস্ট করে কিনা যার মধ্যে থেকে এক প্রান্ত থেকে গিয়ে পরের প্রান্তে সেম ডিস্টেন্স গেলে পরে আমরা সেম জিনিস পাচ্ছি। হ্যাঁ, তো অক্টাইডাল আছে তো। আছে, সেই জন্যই অক্টাহাইড্রালের ক্ষেত্রে T2G বা ইজি এগুলো আমরা বলছি। জি, জি ওয়ারাস ফর গ্যারেড। গ্যারেড, ঠিক আছে, আচ্ছা। টা আনগ্যারেড। হ্যাঁ হ্যাঁ, এর ক্ষেত্রে, টেট্রাহেড্রালের ক্ষেত্রে নেই। নেই, সেই জন্য টেট্রাহাইড্রালের ক্ষেত্রে নোমেনক্লেচারে কোনো জি টার্ম থাকবে না, বুঝেছি বুঝেছি। জি বা ইউ টার্ম থাকবে না, ঠিক আছে। হুম হুম। হুম। এবার জি ইউ টার্মটা কোথা থেকে আসে? যদি সেন্টার সিমেট্রি রেসপেক্টে মলিকুলটার সিমেট্রি চেঞ্জ হয় তাহলে সেটা আনগ্যারেড, আর যদি সিমেট্রি মলিকুলটা নয় অ্যাকচুয়ালি অরবিটালের সিমেট্রি যদি চেঞ্জ হয় তাহলে সেটা আনগ্যারেড, আর যদি না হয় তাহলে সেটা গ্যারেড। হুম। এটা মনে আছে আই ইকুয়াল টু আসলে, আসলে অপারেশনটা কি অপারেশন? হ্যাঁ বলিস মানে, আর পড়া হয়নি মানে, ভুলে গেছি তো। ভুলে গেছি। মানে বলেছিলাম দাদা, একটু একটু আমি মনে করার চেষ্টা করি। মানে আসলে বলেছিলে যে, আরে দাঁড়া দাঁড়া, হ্যাঁ একটা ইকুয়েশন তো লিখেছি মানে, আহ, ভুলে গেছি মনে করতে পারবো না আমি। মানে এরকম কিছু বলেছিলে যে এইটা লেখাটাকে আসলে আরো সিম্পল ভাবে নির্ভর করে দুটো জিনিসের উপর, এরকম কিছু বলেছিলে কিন্তু জিনিসগুলো ভুলে গেছি। মানে প্লেন অফ মানে ক সিমেট্রি। ধরনের সিমেট্রি এক্সিস্ট করে? হ্যাঁ মানে একটা মানে এটা মনে আছে তুমি বলেছিলে যে একটা সিমেট্রি হয় যেটা আসলে অন্যটার উপর নির্ভরশীল, ফলে ওইটা থেকে ওইটা লিখে দেওয়া যায় মানে, একটা তো প্লেন অফ সিমেট্রি, একটা সেন্টার অফ সিমেট্রি। না, তোদের লেভেলে বলেছিলাম যে তোদেরকে চারটে সিমেট্রি পড়ানো হয় অর্গানিক কেমিস্ট্রিতে, হ্যাঁ হ্যাঁ মানে ওই না পড়ানোর মতো করেই পড়ানো হয়। একটা হচ্ছে রোটেশনাল সিমেট্রি বা অ্যাক্সিস অফ রোটেশন, হ্যাঁ অ্যাক্সিস অফ রোটেশন যেটা সিম্বল CN দিয়ে লেখা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে পড়া হয় প্লেন অফ সিমেট্রি, এবার এদের চারটের মধ্যে সম্পর্ক আছে না? যেটাকে সিগমা দিয়ে লেখা হয়। হ্যাঁ। তারপরে হচ্ছে সেন্টার অফ সিমেট্রি, সেন্টার অফ সিমেট্রি যেটাকে আই দিয়ে লেখা হয়। অ্যান্ড চার হচ্ছে অল্টারনেটিং অ্যাক্সিস অফ সিমেট্রি, অল্টারনেটিং অ্যাক্সিস অফ সিমেট্রি যেটাকে SN দিয়ে লেখা হয়, ঠিক আছে। হুম কিন্তু আমরা বলেছিলাম যে সিমেট্রি অপারেশন আসলে দু রকমের। হুম। সিমেট্রি অপারেশন এটা আসলে দুটো টাইপের, ঠিক আছে। সিমেট্রি অফ ফার্স্ট কাইন্ড বা ফার্স্ট অর্ডার সিমেট্রি, ফার্স্ট অর্ডার দূর তার সেকেন্ড অর্ডার এইভাবে লিখে দাও। সিমেট্রি, আর সেকেন্ড অর্ডার, ঠিক আছে। হুম হুম হুম। এই ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডারটা কি করে ডিফাইন হচ্ছে? ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে আমরা একটাই অপারেশন করি সেটা হচ্ছে যে সেন্টার অফ CN, ঠিক আছে, সেন্টার। অর্থাৎ রোটেশনাল অ্যাক্সিস অফ সিমেট্রি। আচ্ছা আচ্ছা, রোটেশন, হ্যাঁ। আর ওটার ক্ষেত্রে মনে হয় আইটা করি নাকি? না, এসএন করি তাহলে? না। রোটেশনাল অ্যাক্সিস অফ সিমেট্রি অর্থাৎ আমরা একটা লাইন খোঁজার চেষ্টা করছি যার পর যার রেসপেক্টে আমরা যদি একটা সার্টেন অ্যাঙ্গেল রোটেট করাই তাহলে যে হ্যাঁ হ্যাঁ সিস্টেমটা হ্যাঁ। পাবো সেটা ইনিশিয়াল সিস্টেম থেকে ইনডিস্টিংগুইশেবল। হুম হুম। আর সেকেন্ড অর্ডার সিমেট্রির ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি দুটো অপশন করছি, দুটো কাজ করছি। প্রথমে রোটেশন করছি, তারপর ফলোড বাই রিফ্লেকশন, ঠিক আছে। সো আচ্ছা আচ্ছা, রোটেশন হ্যাঁ হ্যাঁ, রোটেশন ফরওয়ার্ড বাই রোটেশন, হ্যাঁ। ফলোড বাই হ্যাঁ মনে পড়েছে। রিফ্লেকশন, ঠিক আছে। অর্থাৎ আমরা যে CN করছি দেন একটা সিগমা নিচ্ছি, ঠিক আছে। হুম হ্যাঁ, এই জন্য এটা সেকেন্ড অর্ডার, মানে এটা একটা স্কোয়ার টার্ম আছে এইভাবে ভাবতে হুম পারলে, হুম। ঠিক আছে। এইবার আমরা যে তিনটে সিমেট্রি দেখি তাহলে অ্যাক্সিস অফ রোটেশন ইট ইজ ফার্স্ট অর্ডার সিমেট্রি, ফার্স্ট অর্ডার। আর অল্টারনেটিং অ্যাক্সিস অফ সিমেট্রি হচ্ছে ইন জেনারেল সেকেন্ড অর্ডার।
এই দুটো আসলে অল্টারনেটিং এক্সিস অফ সিমেট্রি, মানে দিস ইজ অলসো সেকেন্ড অর্ডার। হুম হুম। এটাকে বোথ স্কিম্যাটিক্যালি এবং ম্যাথমেটিক্যালি প্রমাণ করা যায় যে একটা সিগমা ইজ ইকুয়াল টু নাথিং বাট একটা সি সিএন ফলোড বাই ওটা হবে সি নাকি? ওয়ান হ্যাঁ। ফলোড বাই সিগমা, হুম হুম ঠিক হুম। আছে। হুম একটা আই ইজ নাথিং বাট সি টু ফলোড বাই সিগমা, তার মানে এটা হয়ে গেল এস ওয়ান, এটা হয়ে গেল এস টু, টু। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। এস টু। এই দুটো রিলেশন আমরা বলেছিলাম। হ্যাঁ হ্যাঁ। ভুলে গেলে এখানে হবে কি করে? হ্যাঁ। ভুলে গেলে হবে কি করে? ভালো জিনিস পড়ালে তো মনে রাখতে হবে। হ্যাঁ তখন সেই সময় তো খুব ভালো করে পড়েছিলাম, দাদার সাথে একদিন আলোচনা করেছিলাম মনে আছে রাত জেগে। কি বিষয়? এটা নিয়েই, এই সিমেট্রি নিয়ে। আচ্ছা, মানে শান্তনু কোথায় সিমেট্রি পড়িয়েছে? আরে তুমি পড়ানোর পরে আমি দাদার সাথে একদিন ডিটেলস ও রাতে আচ্ছা আচ্ছা। বললে, তোমাকে এটা বলেওছিলাম ভুলে গেছো। হুম মানে এইরকম না যে শুধু দাদাই বলে গেছে, আমি মানে, মানে ওই ঘটনাটা অনেকটাই মানে 70-30 কোচের হয়েছে এরকম ধরো। হুম। হ্যাঁ, তো যাই হোক, এই এই গ্রুপ অ্যান্ড সিমেট্রি এটা খুব খুবই এ- মজার এবং একটা, এইটা লাগবে এখানে তাই তো? না খুব একটা কিছু লাগবে না, আইসোমারিজমে গিয়ে খানিকটা লাগতে পারে বাট, তো যাই হোক, এখানে এই জন্য টেট্রাহেড্রালের ক্ষেত্রে আমরা জি টার্মটা লিখছি না, ইট ইজ জাস্ট টি টু সেট অ্যান্ড ই বুঝতে সেট, পেরেছি বুঝতে পেরেছি এবার কেন। ঠিক আছে। হুম। হুম। তো হয়ে গেল টেট্রাহেড্রালের স্প্লিটিংও হয়ে গেল। এখানে ওই সিএফএসি প্রবলেমে আর যাচ্ছি না, ওটা বই থেকে দেখে করবি, ক্যালকুলেট করার চেষ্টা করবি, শুধু এখানে মনে রাখবি যে ডেল্টা অক্টাহাইড্রাল হবে না, কিন্তু ডেল্টা টেট্রাহাইড্রাল হবে, ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ। হুম। ওইটা ওইটা কি 4/9 অক্টাহেড্রাল দিয়ে আসবে? না না, সেটা যদি তোর কোথাও কম্পেয়ার করার দরকার পড়ে তার জন্য ওটা ও দেওয়া, আচ্ছা আচ্ছা, মানে অঙ্কর তোর ক্ষেত্রে বইতেও আছে দেখবি। ওই অঙ্কর ক্ষেত্রে ওই ওই রকম সম্পর্ক দিয়ে দিতে পারে, মানে অনুপাত দিয়ে দিল ধরো বা এরকম কিছু। উম, মানে দেবে না, আমি তাও বলছি যে মানে কি কিরকম হতে না পারে। মানে খুব একটা রিলেশন নিয়ে কিছু করতে দেবে দেবে না। আচ্ছা আচ্ছা। কিন্তু তোদের বইতে ওই রেশিওটা দেওয়া থাকে, মানে বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। ঠিক আছে, টেট্রাইডাল আর অক্টাইডালের মধ্যে রিলেশন ঠিক, ঠিক আছে। হুম হুম। হ্যাঁ। তো এবার যেটা ব্যাপার যে, যেহেতু টেট্রাহাইড্রালের ক্ষেত্রে স্প্লিটিং এনার্জিটা খুব কম, ঠিক আছে, হুম। ফলে টেট্রাহাইড্রালের ক্ষেত্রে একটা বিশেষ জায়গা হচ্ছে টেট্রাহাইড্রালের লো স্পিন কমপ্লেক্স পাওয়া খুব ডিফিকাল্ট, মানে মোস্ট অফ দেম আর হাই স্পিন। হ্যাঁ, মোস্ট অফ দেম তারা হাই স্পিন অ্যাপ্রোচ করে যায়। হুম, তো যাই হোক, মানে একই কক্ষে দুটো ইলেকট্রন ঢোকানোটা মুশকিল হয়ে যায় তাই তো? মানে পেয়ারিং করছিল, মানে লো স্পিন কমপ্লেক্স অক্টাহাইড্রালের ক্ষেত্রে কখন হচ্ছিল, যখন কারণ পেয়ারিং ওর করছিল। স্প্লিটিং এনার্জিটা থেকে পেয়ারিং এনার্জিটা কম হচ্ছিল। হ্যাঁ হ্যাঁ এখন হ্যাঁ। অক্টাহাইড্রাল থেকে টেট্রাহাইড্রাল গেলে স্প্লিটিং এনার্জিটা কমে যায়, তাই না, আচ্ছা মানে আচ্ছা। 4/9 রেশিওতে কমে যায় আদার ফ্যাক্টর। হ্যাঁ। ফলে ফলে সেটা মোস্ট অফ দ্য কেসে পেয়ারিং এনার্জির থেকে কম হয়, ফলে লো স্পিন কমপ্লেক্স খুব একটা পাওয়া যায় না টেট্রাহাইড্রাল, ঠিক আছে। আচ্ছা। হ্যাঁ, এবার হচ্ছে যে এই ফ্যাক্টরস অ্যাফেক্টিং ক্রিস্টাল ফিল স্প্লিটিং এনার্জি, স্প্লিটিং টিটিং তো হলো, এবার কি কি ফ্যাক্টর এটাকে অ্যাকচুয়ালি এফেক্ট করছে, সো অলরেডি আমরা বলে দিয়েছি, তাও একটুখানি ক্যাটাগরাইজ সাংখ্যিক। করে দাও। হ্যাঁ হ্যাঁ। ফ্যাক্টর অ্যাফেক্টিং ক্রিস্টাল ফিল্ড, না, 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 না। মানে একটা তো ডাইরেকশন হবে। না ডাইরেকশন দিয়ে স্প্লিটিং এনার্জিটা খুব একটা ওরম ভাবে ডিপেন্ড করছে না, ঠিক আছে, মানে একেবারে করছে না তা নয়, ডাইরেকশন বলতে কার কি বলছিস বলতো, সেটা একটু আমাকে বল। মানে ওই লিগ্যান্ড গুলো কোন ডাইরেকশনে অ্যাপ্রোচ করছে। মানে সেটা না বলে স্ট্রাকচার অফ দ্য কমপ্লেক্স বলাই বেটার, আচ্ছা মানে হ্যাঁ তাহলে সেটাই বলবো। ঠিক আছে। হুম। মানে স্ট্রাকচার অফ দ্য লিগ্যান্ড বললেও তো হবে নাকি?
না, লিগ্যান্ডের স্ট্রাকচার নিয়ে সিএফটি কনসার্নই না। আচ্ছা, তাহলে স্ট্রাকচার অফ কোঅর্ডিনেশন কম্পাউন্ড বলতে হবে। স্ট্রাকচার অফ দ্য কমপ্লেক্স, ঠিক আছে। মানে কমপ্লেক্স বলতে কোনটাকে বোঝাচ্ছে, পুরোটাকেই তো? না, কমপ্লেক্স, কোঅর্ডিনেশন কম্পাউন্ড আর কমপ্লেক্স এর মধ্যে ডিফারেন্স আছে, ও, ঠিক আছে। কমপ্লেক্স বলতে তুমি কোঅর্ডিনেশন কোয়ান্টিটিকে বোঝাচ্ছ নাকি? হ্যাঁ, মানে না, কোঅর্ডিনেশন এন্টিটি কে বোঝাচ্ছে এনটিটি একদম কোয়ান্টিটি বলছি। না, শুরু। এনটিটির, না না, এনটিটি বললেও কিন্তু ওর মধ্যে লিগ্যান্ডটা পড়ে, মানে পুরোটাকে, মানে মেটাল প্লাস লিগ্যান্ড পড়ে। না না, পরে তো, কিন্তু কোঅর্ডিনেশন কম্পাউন্ড বলতে কিন্তু তার প্রাইমারি ভ্যালেন্সিটাও পড়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না সেটা বুঝতে পেরেছি না, আমি তো বললাম, আমি যখন বললাম মানে কোঅর্ডিনেশন এনটিটি বললে তো লিগ্যান্ড মেটাল পড়ে, আর তাহলে ওইটা বললে চলবে, কোঅর্ডিনেশন এনটিটির স্ট্রাকচার। সেটাই মোর প্রিসাইজ, কারণ কোঅর্ডিনেশন কম্পাউন্ড বললে তুই তার প্রাইমারি ভ্যালেন্সিটাও কনসিডার করছিস, যেটা এখানে আর ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ, না, আমি কোঅর্ডিনেশন কমপ্লেক্স বলছি না, আমি 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 প্রথমে শুধু লিগ্যান্ড বলছিলাম, তাহলে শুধু লিগ্যান্ড বললে হবে না। শুধু লিগ্যান্ড বলার পরে তুই বলছিস ও তাহলে কোঅর্ডিনেশন কম্পাউন্ড, আমি ওখানেই তোকে কাটলাম, যে কোঅর্ডিনেশন কম্পাউন্ড বলার হ্যাঁ থেকে ইটস কম্পাউন্ড বলছি, বেটার হ্যাঁ কম্পাউন্ড বলছি না, হ্যাঁ কম্পাউন্ডটা হবে না। কোঅর্ডিনেশন বুঝেছি। কমপ্লেক্স বা কোঅর্ডিনেশন এন্টিটি, এই দুটোটা সেম জিনিসকে ডিনোট করে, আহ ঠিক আছে। হ্যাঁ, গঠন হবে। আর একটা হবে, দাঁড়া আমি একটু বলার চেষ্টা করি কিভাবে। একটা তো অবশ্যই নেচার অফ দ্য মেটাল আয়ন, ঠিক আছে। হ্যাঁ, নেচার অফ দ্য মেটাল। অর্থাৎ মেটাল। মেটাল আয়নের যে ডি স্প্লিটিংটা আমি করছি, সেই ডি অরবিটাল গুলো কিরকম, ঠিক আছে। হুম। জেনারেল টেন্ডেন্সি হচ্ছে ডি গুলো যত বড় হবে, ঠিক আছে, হ্যাঁ, মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যত বাড়বে, তার সঙ্গে সঙ্গে স্প্লিটিংটাও বাড়বে, ঠিক আছে। সো স্প্লিটিং স্প্লিটিং, বাড়বে বলতে? হুম, স্প্লিটিং বাড়বে বলতে? মানে থ্রি ডির ক্ষেত্রে স্প্লিটিং, বাকি সব ফ্যাক্টর যদি সেম থাকে, থ্রি ডি স্প্লিটিং যা হবে, যে কোনো অক্টাইডাল ফিল্ড হোক বা টেট্রাইডাল ফিল্ড হোক, তার থেকে ফোর ডির বেশি হবে, তার থেকে ফাইভ ডির বেশি হবে। মানে স্প্লিটিং এনার্জির কথা বলছো তো, তাই তো? আরে ডেল্টাটা হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। ডেল্টা উইল ইনক্রিজ, এটা হওয়ার কারণটা কি হবে? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, ঠিক আছে। মানে মোটামুটি এখান থেকে এখানে, এখান থেকে এখানে মোটামুটি 50% মতো করে বাড়ে, আচ্ছা, ঠিক আছে। মানে নর্মাল এনার্জি স্তরটাই কি 50% বাড়ে প্রথমে, থ্রি ডি থেকে ফোর ডিতে? মানে গ্রাউন্ড স্টেটে মানে কথা বলছি। স্প্লিটিংটা বাড়বে, স্প্লিটিংটা বাড়বে। গ্রাউন্ড স্টেটে কি সবাই একই এনার্জি লেভেলে থাকে নাকি? ইট ডাজন্ট ম্যাটার, হাউ ডাজ ইট ম্যাটার? না না, আমি বলছি যে স্প্লিটিং স্পিডিংটা বাড়ছে কিভাবে, তো সেটাই জিজ্ঞেস করছি। মানে থ্রি ডি অরবিটাল যখন স্প্লিট করছে, তখন তার টি টু জি সেট আর ইজি সেটের মধ্যে যে এনার্জি গ্যাপ আরে একই ওটা আমি বুঝতে জিওমেট্রিতে। পেরেছি, কিন্তু আমি বলছি ওটা কিভাবে হচ্ছে। মানে আহ, বুঝতে পারছি না আমি। এই 50%টা বাড়ছে কিভাবে সেটা আমি বলতে চাইছি। মানে 50%টা আরবিটারি, মানে আরে সরি আরবিটারি না, মানে ওটা এস্টিমেটেড রাদার, তুমি মানে বুঝতে পারছো না আমার প্রশ্নটা। এক্সপেরিমেন্টালি এস্টিমেটেড। 50% আর প্রশ্ন না, আমি বলছি যে থ্রি ডি থেকে ফোর ডিতে স্পিডিং এনার্জি বাড়ছে কিভাবে। আর একটু মানে ইয়ে করে বলে, আমি ঠিক বুঝতে পারছি না ব্যাপারটা। আরে তুমি সোজাই ভাবে বলছি, মানে আমি বলছি যে থ্রি ডিতে ধরো ডেল্টা ওএইচ 5, ঠিক আছে, আমি জাস্ট বলছি কথা কথা। হুম হুম আর ফোর ডিতে ধরো ডেল্টা ওএইচ 6, তাহলে হুম এটা 5 থেকে যে 6 হচ্ছে, মানে হুম 6 বা যা খুশি হোক, 5+X কিছু একটা, 5+ কিছু একটা। মানে 50% বাড়লে আড়াই বাড়বে, যাই হোক সেটা আড়াই, ইম্পর্টেন্ট না। হ্যাঁ, হ্যাঁ। এইটা বার মানে বাড়ছে, এইটা এইটা আমি কি যুক্তিতে বলছি বাড়বে? সেটা হচ্ছে তোর ইয়েটার জন্য, মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বাড়লে কি হয়? কি হয়? বল কি হয়? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন থ্রি ডি অ্যান্ড ফোর ডি অ্যান্ড ফাইভ ডি, হোয়াট এভার? হ্যাঁ, মানে এন এর মানগুলো চেঞ্জ হয়ে গেছে। ডি
মানে এনার্জি স্প্লিট, আচ্ছা 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 আচ্ছা, মানে এন এর কি মান চেঞ্জ একটা হলে এল এর মানও বাড়বে, এম এর মানও বাড়বে। এম, এম এল, এম এল। তাতে কি হলো? দাঁড়াও। আহ, দাঁড়া দাঁড়া একটু। 4s 4, এন এর মান 4। আচ্ছা কি হবে একটু বলো। কিছুই না, এখানে তো রিপালশনটাকে পাত্তা দেওয়া হচ্ছে, ফলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বাড়লে পরে তো ওই অরবিটাল গুলোর অ্যামপ্লিচিউড আরো বেশি ডিফিউজড হবে, আরো বেশি অ্যামপ্লিচিউড বাড়বে, তাই না? মানে একই জায়গার মধ্যে কি অনেকগুলো স্তর ঢুকবে? না না, আরে বাবা, কোনো একটা অরবিটালের যদি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বাড়ে, তাহলে তার কি ঘটে, তার অ্যামপ্লিচিউড গুলো বাড়ে না? আচ্ছা, অ্যামপ্লিচিউড বাড়ে। বা রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন দিয়েও তুই যদি দেখতে চাস, তাহলে তার এরিয়া আন্ডার দ্য কার্ভ তো বাড়ে। হ্যাঁ। মনে হয় না বুঝতে পারলি। মানে কি মানে বুঝতে মানে, মানে ওটা কেন হচ্ছে বুঝতে পারছি না, কিন্তু বাড়লে কেন হবে ওটা বুঝতে পারছি, মানে কেন বাড়ছে ওটা বুঝতে পারছি না। মানে দাঁড়া, একটু কিছু দেখাতে পারবে মানে? থ্রি ডি থেকে ফোর ডি অরবিটালের সাইজ বড় তো। হ্যাঁ সাইজ বেশি হবে। কেন হ্যাঁ, সাইজটা তার কেন বেশি কারণে হবে? অ্যামপ্লিচিউডটা বেশি হচ্ছে না, আর এই অ্যামপ্লিচিউডের উপর দাঁড়িয়েই তো তুই রিপালশনটাকে ক্যালকুলেট করেছিস। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ মানে কার্ভের পিকটা অনেকটা উপরে হবে, তাই তো? না, অ্যাকচুয়ালি তা হয় না, উল্টোটা হয়, কার্ভটা অনেকটা ছড়িয়ে যায়। ও আচ্ছা, ছড়িয়ে যাবে, আচ্ছা আচ্ছা। হ্যাঁ একটু দেখাও, একটু ভুলে গেছি। আর ওই ডান দিকের অ্যারোটা করলে ওই লেখাটা আসে, এটা জানো না? কোন লেখাটা আসে? ডান দিকের ওই অ্যারোটা প্রেস করলে শুধু লেখাটা উপরে চলে আসবে। কিসের লেখা? ওপরে যে সার্চ, তুমি সার্চ করলে যে প্রবাবেল সার্চ গুলো দিচ্ছে, হুম। তার ডান দিকে দেখবে প্রত্যেকটার দিকে একটা অ্যারো থাকে। তা দিয়ে কি হবে? এবার ধরো মানে তুমি এই এখন যেটা করতে চাইলে ওইটা সার্চ করার পর চেঞ্জ করলে, এখানে ছবি দেবে না, দেবে? ফোর ডির সঙ্গে থ্রি ডিটা তো দিচ্ছে না। থ্রি ডি টু ফোর ডি কম্পারি 3D 240, 3D and 4D হয়? দ্যাট, ইংরেজি জানিস না নাকি? কম্পেরিয়ন। কম্পারিজন, ও সব যাই হোক, ভুলভাল লিখেছি, ওটা মানে টাইপও হয়েছে। ছবি দেয় না কেন? 3D to 4D বলতে কি বোঝায়? 3D থেকে 4D, তাই তো বোঝায় নাকি? ছবি দিচ্ছে না, কোথায় পাওয়া যাবে ছবি? আরে পাওয়া যাবে, তুমি মানে ইমেজেস এ গেলেই তো এই পাওয়া তো যাবে। পেজ, সেটাই তো তুমি বলছি, তুমি এসব কেন এই করছো? যে, দেখ এখানে থ্রি ডির ক্ষেত্রে পিকটা অনেক বেশি, কিন্তু এরিয়া আন্ডার দ্য কার্ভটা দেখ, তারপরে ফোর ডির ক্ষেত্রে দেখ, আর ফাইভ ডির ক্ষেত্রে দেখ, মোর ডিফিউজড। আর এই পিক গুলোতে কি নোট থাকে না? না, নোড মানে তো যেখানে অ্যামপ্লিচিউড জিরো। হ্যাঁ পিক গুলোতে কি থাকে জানো? মানে কটা পিক হবে এটা ডিটারমাইন করা যায় তো? হ্যাঁ, সেটা তো মানে কটা পিক অ্যাকচুয়ালি না, কটা নোড সেটা ডিপেন্ড করে যে এন মাইনাস এল মাইনাস ওয়ান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
3D এর ক্ষেত্রে 3 - 2 - 1, তার মানে 0 নোড। ঠিক আছে, সো একটা বেল কার্ভ হবে। তারপরে 4D এর ক্ষেত্রে হচ্ছে 4 - 2 জিরো - নোট 1, তার মানে মানে তো, মানে কি কি বোঝায় যে একটা পিক হবে? হ্যাঁ, ফাংশনটা শুরু হলো, পিকে উঠলো, শেষ হলো, নো নোড। ও আচ্ছা, নোট মানে নিচের গুলো, তাই তো মানে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। নোড মানে যেখানে জিরো ইলেকট্রন জিরো, হ্যাঁ ডেন্সিটি জিরো 0। জিরো। হ্যাঁ হ্যাঁ। তারপরে তুই যদি ইয়েতে 4D আসিস, ক্ষেত্রে একটা একটা নোট থাকবে। একটা নোড থাকবে, তাই আছে। 5D ক্ষেত্রে। 5D আচ্ছা এর ক্ষেত্রে দুটো নোড থাকবে, তাই আছে। আচ্ছা, তাহলে তাহলে 4D না 5D কোনটার এরিয়া আন্ডার দ্য কার্ভ বেশি, এটা বলা যাবে? হ্যাঁ, বলা যাবে না কেন? 5D হবে তাই তো? কিন্তু ও, আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, বলো বলো। তো যাই হোক, এটা 50% বাড়বে, তার কারণ, সোজা কারণটা হচ্ছে যে অরবিটাল গুলো মোর ডিফিউজড হচ্ছে, ফলে রিপালশনটা আরো বেশি ফিল করছে। ঠিক হুম আছে। হুম হুম হুম। 2 নম্বর হচ্ছে অক্সিডেশন স্টেট অফ দ্য মেটাল। আচ্ছা। ঠিক আছে, এক্ষেত্রেও 50% করে ইনক্রিজ হয় মোটামুটি। ঠিক আছে, মানে প্লাস 2 থেকে 3-তে, 3 থেকে 4-এ। ঠিক আছে, +2 থেকে +3 থেকে +4-এ। ঠিক আছে, মোটামুটি 50% ইনক্রিজ হয়। ঠিক আছে। অক্সিডেশন স্টেট নাম্বার ইনক্রিজ করার সাথে সাথে এটা ইনক্রিজ হয়। ঠিক আছে। হুম। এটার কারণটা কি হবে? এটার কারণটা এখান থেকে বলা একটু মুশকিল, মানে এখানে বললে গোল গোল কিছু কথা বলতে হবে, যে পোলারাইজেশনটা আহ ঠিক আছে ঠিক আছে, তোর পরে পরে দেখতে হবে। তারপর 3 নম্বর হচ্ছে যেটা তুই শুরুতে বলছিলি, যে স্ট্রাকচার অফ দ্য কোঅর্ডিনেশন এন্টিটি বা কমপ্লেক্স। হুম। অর্থাৎ লিগ্যান্ড ফিল্ডটা কিভাবে আসছে। ঠিক আছে, কোন দিক থেকে আসছে, এবং মানে ওভারঅল লিগ্যান্ডের অ্যাপ্রোচটা কি। ঠিক আছে। হুম। সো ইট ইজ দ্য রিলেটিভ পজিশন অফ দ্য ligands with respect to central metal atom. হুম, বুঝেছি। ঠিক আছে। 4 নম্বর, অবভিয়াসলি নেচার অফ দ্য লিগ্যান্ড। হুম। এখান থেকে ওই টার্মটা ঢোকে, যে উইক ফিল্ড নাকি স্ট্রং ফিল্ড। তো এটা তো ইয়েতে বলে না, সিএফটি কি বলে বলে না? উইক ফিল্ড স্ট্রং ফিল্ড? কি কি? সিএফটি কি উইক ফিল্ড স্ট্রং ফিল্ড? সিএফটি উইক ফিল্ড, কে উইক ফিল্ড হবে কে স্ট্রং ফিল্ড হবে সেটার কোনো কারণ দিতে পারে না, কিন্তু সিএফটি উইক ফিল্ড স্ট্রং ফিল্ডের কনসেপ্টটা আনে। ঠিক হ্যাঁ, আছে। কনসেপ্টটা আনে, ওই যে লো স্পিন হাই স্পিন ওখান দিয়ে তো বলা যাবে। হ্যাঁ, মানে ওটা বলতে গেলে কাজে লাগবে। এইখানে যেটা তাহলে জেনে তাহলে কেন রাখা বলতে দরকার, পারে মানে উইক ফিল্ড স্ট্রং ফিল্ড হওয়ার জন্য যে যে যেসব কারণগুলো দরকার সেগুলো তো সিএফটি ব্যাখ্যা করে দিচ্ছে। না, না, উইক লিগ্যান্ডটা উইক ফিল্ড না স্ট্রং ফিল্ড তার উপর বেস করে বলতে পারবে যে স্প্লিটিংটা বেশি হবে না কম হবে, হাই স্পিনের প্রবাবিলিটি বেশি না লো স্পিনের ও প্রবাবিলিটি আচ্ছা বেশি। আচ্ছা আচ্ছা। কিন্তু উইক মানে লিগ্যান্ডটা কেন উইক ফিল্ড, এটা আচ্ছা বলার আচ্ছা, বুঝতে জায়গাই পেরেছি, নেই মানে ওর, কারণ কারণ মানে বুঝতে সিএফটি পেরেছি, লিগ্যান্ডের চরিত্রটাকেই দেখতে পাচ্ছে না, সিএফটি লিগ্যান্ডকে জাস্ট একটা পয়েন্ট চার্জ হিসেবে দেখছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ মানে উইক ফিল্ড স্ট্রং ফিল্ড হওয়ার জন্য যে প্রভাবগুলো সেগুলো সিএফটি বলতে পারে। হ্যাঁ। বুঝতে পেরেছি। ঠিক আছে। তো এখানে যেটা জেনে রাখা দরকারি, যেটা আসলে খানিকটা এক্সপেরিমেন্টাল, খানিকটা মানে মূলত এক্সপেরিমেন্টালি আসে, ওই সিরিজটার নাম শুনলেই বুঝতে পারবি। ইট ইজ অ্যান এক্সপেরিমেন্টাল ডিটারমাইন্ড সিরিজ, আমি যেটা লিখতে চলেছি। কিন্তু তার ব্যাখ্যা, কেন এই সিরিজে কে আগে আছে কে পরে আছে, সেটা এলএফটি কিন্তু ব্যাখ্যা করতে পারে, বাট আমাদের এলএফটি নেই। দ্যাট ইজ কল্ড স্পেকট্রোকেমিক্যাল সিরিজ। ঠিক আছে। কেন এরকম নাম স্পেকট্রোকেমিক্যাল? স্পেকট্রো কথাটা এসছে স্পেকট্রা থেকে। ঠিক আছে। তো বেসিক্যালি এই যে স্প্লিটিং গুলো হলো, এই যে স্প্লিটিং ডিফারেন্ট হলো,
এইখানে ইলেকট্রন, এটা তো আমরা গ্রাউন্ড স্টেটে স্প্লিটিং দেখাচ্ছি। এবার এক্সাইটেড স্টেটে ইলেকট্রন গুলো ইজি থেকে T2G তে বিভিন্ন রকমের জাম্প করতে পারে। জাম্প করলে তার একটা করেসপন্ডিং স্পেকট্রা পাবো আমি একটা। ঠিক আছে, হুম এবার হুম এই হুম। স্পেকট্রাটাকে মেজার করে আমি স্প্লিটিং এনার্জিটা ক্যালকুলেট করতে পারি। ফলে ফর ডিফারেন্ট লিগ্যান্ড আমি ওই স্পেকট্রাল অ্যানালিসিসের মাধ্যমে স্প্লিটিং এনার্জিটাকে ক্যালকুলেট করতে পারি, এবং সেটার উপর বেস করে আমরা একটা সিরিজ বানাতে পারি। সেখান থেকে আমরা বলতে পারি যে কে স্ট্রং ফিল্ড, কে উইক ফিল্ড। আচ্ছা, ঠিক আছে। এটাই হাইড্রোজেনের মতোই কেস। হাইড্রোজেন মানে ওইখানে যে স্পেকট্রা তো পাই হাইড্রোজেনের, ওই পাসান ব্যামান ওগুলোর ক্ষেত্রে। মানে কিভাবে রিলেট করছিস সেটা একটু বল। মানে ওখানেও তো এক, মানে ওখানে ওখানে তো বোরের থিওরি দিয়ে জাস্ট বলছে, মানে মানে ওখানে তো ইলেকট্রনের ট্রান্সফার একটা কক্ষ থেকে আরেকটা কক্ষে গেলে আহ, এ তো যে শক্তি। কোনো স্পেকট্রাই ইলেকট্রনের ট্রান্সফার। ইভেন তুই যে আমার সামনে এসে আমাকে দেখবি সেটাও তো ইলেকট্রনের ট্রান্সফার। হ্যাঁ, মানে তুই কি বলতে চাইছিস সেটা পরিষ্কার হলো না আমাদের। মানে ওইখানে যেভাবে স্পেকট্রাম পাই আর কি, সেটাই বলছি। আরে বাবা, সে তো সমস্ত কিছুরই স্পেকট্রাম পাওয়া যায়, সব মানে স্পেকট্রা তো সবকিছুরই পাওয়া যায়, মানে তাতে কি আলাদা হলো? তুই কি দিয়ে রিলেট করছিস সেটা একটু বল। শুধু কি স্পেকট্রা এই টার্মটাতে রিলেট করছিস? তাহলে দ্যাট ইজ ট্রিভিয়াল ওয়ান, স্পেকট্রা তো সবকিছুই। আহ, মানে রিলেশন তো আছে একটা, আমি ধরতে পারছি। আচ্ছা তো বলো। মানে এখানে আমি যেটা বলছি সেটা হচ্ছে যে এই যে ফর এ পার্টিকুলার লিগ্যান্ড মানে কমপ্লেক্স, আমরা সেই কমপ্লেক্সটা, এই যে কমপ্লেক্সের যে কালার শো করবে, যেটা খুব সামান্য পোর্শন আমরা বলবো, হয়তো আজকের ক্লাসে বলবো না, কারণ কালারের পার্টটা একটু কমপ্লেক্স, তো আমি ওটা সবাই থাকলেই বলার চেষ্টা করবো, না থাকলে একান্ত আমি বলে দেবো কোন এক ফাঁকে। ঠিক আছে। কারণ বাকিদের মতিগতি আমার খুব একটা সুবিধার লাগছে না। তো যাই হোক, যেটা ব্যাপার সেটা হচ্ছে যে কি বলতে গেলাম, হ্যাঁ, তো কালারের ক্ষেত্রেও আমরা দেখবো এখানে কতগুলো কালারের যে জিনিস তোদের পড়তে হবে, খুবই ছোট্ট থাকে আর কি। হ্যাঁ, মানে জাস্ট নামগুলোই থাকে। তো কোন একটা কমপ্লেক্স যে কালার শো করে সেটাও তো সিএফটি বলতে পারে। সেটা সিএফটি কি করে বলতে পারে, অ্যাকচুয়ালি যদি তুই যাস তাহলে ওইখান থেকে বলতে পারে যে এর কি কি এক্সাইটেশন পসিবল। অর্থাৎ এখান থেকে ইলেকট্রনটা হায়ার এনার্জিতে জাম্প করবে এবং কতগুলো স্পেকট্রাল লাইন পসিবল। এখন সেইটা থিওরিটিক্যালি যদি আমি দেখি, সেটার সঙ্গে এই স্প্লিটিং এনার্জির একটা মারাত্মক গ্যাপ থাকবে, এবং এই পার্টিকুলার লাইনটাকে যদি আমি এক্সপেরিমেন্টালি ডিটারমাইন করি, সেখান থেকে আমি উল্টো দিক মানে ব্যাকে এসে এই ডিফারেন্সটা পেতে পারবো, অর্থাৎ ক্রিস্টাল ফিল্ম স্প্লিটিং এনার্জিটা পেতে পারবো। ফলে ডিফারেন্ট লিগ্যান্ড ওয়ালা কমপ্লেক্সের জন্য আমি ওই স্পেকট্রাল অ্যানালিসিসটা করে সেখান থেকে আমি যে ক্যালকুলেট করে করেসপন্ডিং স্প্লিটিং এনার্জিটা পাবো, তার একটা লিস্টই বানাতে পারি যে কোন লিগ্যান্ড কতটা স্প্লিট করাচ্ছে। বোঝা গেল না গেল না? আচ্ছা, বোঝা গেল না গেল না? হ্যাঁ আরেকবার একটু বলবে, মানে এতটা এক লাইনে একটু। আমি বলছি যে আমার কোন একটা পার্টিকুলার জিওমেট্রিতে কোন একটা মেটাল স্প্লিটিং হয়েছে, তার আমি অক্টাহেড্রাল কমপ্লেক্সই বলছি। 2 3, এবার ধর এখানে একটা ইলেকট্রন আছে। এই একটা ইলেকট্রনের এখানে দাঁড়িয়ে দুখানা পসিবিলিটি আছে। সেই পসিবিলিটি নিয়ে তোদের কথা বলা হচ্ছে না। একটা হচ্ছে এই ইলেকট্রনটা এইখানে জাম্প করতে পারে, একটা হচ্ছে এই ইলেকট্রনটা এইখানে জাম্প করতে পারে। ঠিক আছে। তাহলে এই পার্টিকুলার কমপ্লেক্স, যেটা একটা D1 কমপ্লেক্স, হ্যাঁ মানে তার এখানে আমি এই দুটো জাম্পের জন্য দুটো আলাদা রকমের স্পেকট্রা পাবো। হ্যাঁ পাবো। তো এইটা তো ওটার মতোই তো যেটা আমি বলছি। আরে বাবা, কি বলছিস সেটাই তো আমার কাছে স্পষ্ট হলো না। আরে হাইড্রোজেনের একটা কক্ষ থেকে আরেকটা কক্ষে ইলেকট্রনের ট্রান্সফার জন্য কি কে এরকম স্পেকট্রা বেরোবে। সে তো আমি তো আবারও বলছি যে যে কোনো স্পেকট্রোস্কোপি তো একটা এনার্জি লেভেল থেকে আরেকটা এনার্জি লেভেলের ট্রান্সফারকে দেখে। তাহলে আচ্ছা ঠিক তুই আছে।
তো একটা ট্রিভিয়াল কথা বলছিস, তুই কি রিলেশন দেখাতে চাইছিস সেটা স্পষ্ট কর, তাহলে আমি বলতে পারি তুই ঠিক বলছিস না ভুল বলছিস। তুই যেটা আচ্ছা বলছিস তার মধ্যে একটা ট্রিভিয়ালনেস আছে, আচ্ছা সেটাও আচ্ছা। তুই ঠিক করে বলতে পারছিস না, কিন্তু আমি সেটা সেন্স করতে পারছি যে তুই আসলে ওইটা দেখাতে চাইছিস যে এনার্জি। আর যে কোনো স্পেকট্রোস্কোপিতে একটা এনার্জি লেভেল থেকে আরেকটা এনার্জি লেভেলে ইলেকট্রন বা কোনো পার্টিকেলের ট্রান্সফার। হুম, বুঝেছি। এবার এই যে আমি থিওরিটিক্যালি এটা পেলাম, এইখান থেকে আমি আমি এই দুটো লাইনকে স্পেকট্রোস্কোপিক্যালি স্পেকট্রোস্কোপিক্যালি ডিটারমাইন করতে পারি। হ্যাঁ। ঠিক আছে, যে এই দুটো লাইনের অ্যাকচুয়াল ভ্যালু কত, লেটস সে সেন্টিমিটার ইনভার্সে। ঠিক আছে, হ্যাঁ। এবার সেইটা থেকে আমরা ব্যাক ক্যালকুলেশন করে বলতে পারি যে এটার সঙ্গে তো এই স্প্লিটিংটার একটা সম্পর্ক থাকবে। হ্যাঁ তাহলে এই পার্টিকুলার স্প্লিটিংটা ডেল্টা এইচ অক্টাহাইড্রালটা ফর দ্যাট লিগ্যান্ড, পার্টিকুলার লিগ্যান্ড এল স্টার ধর, তার জন্য আমরা বের বের করতে পারি। এবার এই এল স্টারের চেঞ্জ ঘটিয়ে 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 আমরা এই সেন্টিমিটার বিভিন্ন ইনভার্সটা লিগ্যান্ড। কিসের একক? সেন্টিমিটার ইনভার্স হচ্ছে তরঙ্গ কি বলে ওয়েভ নাম্বারের একক, আচ্ছা আচ্ছা। মানে ইন প্রিন্সিপাল এনার্জির একক। ওয়েভ ওয়েভ নাম্বার মানে তো 1/λ, তাই তো? হুম, হ্যাঁ ওই জন্যই সেন্টিমিটার ইনভার্স। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, যেটা আসলে আবার এনার্জির একক, মানে ইন প্রিন্সিপাল এনার্জির একক হয়ে যায় কি করে, না কিছুই না, যে ডেল্টা ই ইজ ইকুয়াল টু এইচ নিউ, delta E is equal to hc by lambda. ল্যামডা। So delta E আচ্ছা is আচ্ছা। equal to একটা constant into 1 by lambda. So delta হুম, E হুম, is হুম। proportional to 1 by lambda. ঠিক আছে, সো 1 by lambda আসলে একটা এনার্জির ইউনিট। না কিন্তু কে এর এনার্জিটাও তো আছে, মানে কে এর এককটাও তো আছে এখানে। ইট ডাজন্ট ম্যাটার, বাট তোকে ওই এটা তো একটা কনস্ট্যান্ট, এটা তো ফিক্সড। এবং শুধু কনস্ট্যান্ট না, এখানে যে দুটো কনস্ট্যান্ট আছে সে দুটো ইউনিভার্সাল কনস্ট্যান্ট। প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট এবং লাইটের ভেলোসিটি ইন ভ্যাকুয়াম দুটো ইউনিভার্সাল কনস্ট্যান্ট, ফলে ওই দুটো বলতেই হচ্ছে না। তুই ডাইরেক্টলি 1 বাই ল্যামডা ভ্যালুকে এনার্জির সাথে কোরিলেট করে দিতে পারিস। মানে হ্যাঁ, কিন্তু মানে বুঝতে পেরেছি, কিন্তু ইউনিভার্সাল কনস্ট্যান্ট বুঝতে পারলাম চেঞ্জ হবে না, কিন্তু তাদের একক গুলো তো আছে মানে এনার্জির মধ্যে। থাকুক না, কিন্তু স্কিমেটিক্যালি সেন্টিমিটার ইনভার্স ইজ ইকুইভ্যালেন্ট টু এনার্জি। আচ্ছা ঠিক আছে। বিশেষ করে স্পেকট্রোস্কোপির ক্ষেত্রে, হুম হুম। স্পেকট্রোস্কোপির ক্ষেত্রে এটা ইউজ করা হয় আর কি। ঠিক আছে, তো যাই হোক, যেটা ব্যাপার সেটা হচ্ছে যে, তো এরকম করে করে আমি লিগ্যান্ডটাকে চেঞ্জ করে 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 এরকম এনর্মাস নাম্বার অফ লোকে স্টাডি করেছে, করে একটা সিরিজ করেছে যে কোন লিগ্যান্ডের ক্ষেত্রে স্প্লিটিংটা বেশি হচ্ছে বা কম হচ্ছে, সেটার উপর বেস করে একটা সিরিজ তারা দাঁড় করিয়েছে, অনেকটা ইলেকট্রোকেমিক্যাল সিরিজের মতো। ঠিক আছে, সেটা তোদের বইতেও দেওয়া আছে, দেখবি আই মাইনাস, বিআর মাইনাস, সালফাইড 2 মাইনাস, এসসিএন মাইনাস, সিএল মাইনাস। মানে এটা এটা দিয়ে কি বোঝাচ্ছে যে এদের ওই কে স্ট্রং রিলে- ফিল্ড হবে কে উইক ফিল্ড হবে। এই যত আমি বাঁদিকে যাচ্ছি, সরি ডান দিকে যাচ্ছি, কত স্ট্রং এই ফিল? গ্রেটার দেন সাইনটা স্ট্রং ফিল্ড বোঝাচ্ছে। স্পেকট্রোকেমিক্যাল সিরিজ দিয়ে এটা বুঝতে পারি। হুম, আচ্ছা, মানে স্পেকট্রোকেমিক, আচ্ছা, স্ট্রং ফিল হবে মানে পেয়ারিং এনার্জিটা ওটার থেকে কম হবে, তাই তো? সে তো অন্য কথা, তুই গোলাস কেন বলতো একটা জিনিসের সাথে একটা জিনিসকে। পিয়ারিং এনার্জির সঙ্গে তো এইখানে কোনো সম্পর্ক নেই। পিয়ারিং এনার্জি তো আমি কোনো পার্টিকুলার কমপ্লেক্সের ক্ষেত্রে ভাববো। দিস সিরিজ টেলস মি কে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, কে কতটা স্ট্রং ফিল্ড, কে কতটা উইক ফিল্ড। আচ্ছা, এইটা কিভাবে পাচ্ছি? সেটাই তো বললাম এতক্ষণ ধরে। মানে স্পেকট্রোকেমিক্যাল সিরিজ থেকে, মানে রিলেশনটা কি? কি বলছিস, আমি তো কিছু বুঝতে পারছি না।
এতক্ষণ ধরে আমি কি বললাম? স্পেকট্রোকেমিক্যাল সিরিজ থেকে কিভাবে স্প্লিটিং এনার্জি ডিটারমাইন করে, তাই তো? না, এটা আমি বলিনি, আমি স্পেকট্রোকেমিক্যাল সিরিজ কি করে এলো সেটাই বলেছি। হ্যাঁ, কিন্তু সেখান থেকে স্ট্রং ফিল্ডটা কি কি করে বলতে পারছি? ওমা, যে বেশি স্প্লিটিং করবে সেই স্ট্রং ফিল। আচ্ছা যার স্প্লিটিং এনার্জিটা বেশি সেই তো স্ট্রং ফিল। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, মানে স্ট্রং ফিল্ড যদি হয় তাহলে তো ওইটা ফলাফলে ওইটা হবে যে একই কক্ষে দুটো ইলেকট্রন পরপর ঢুকে যাবে। ইট ম্যাটার্স অন ডিফারেন্ট ফ্যাক্টরস, সেটা আলাদা কথা। আচ্ছা। স্ট্রং ফিল্ড হলে পরে স্প্লিটিংটা বেশি হবে এই অবধি ঠিক আছে, কিন্তু সেটা নেসেসারিলি ডাজন্ট এই তুমি লিড টু। এতটা, আরে এত কিছু লিখতে হবে না, আরে বইয়ে তো আছে। আর তুমি মানে চিহ্ন মানে একটু ভুল করেছো। কোথায় ভুল করেছি? দেখো ওই যেখান থেকে বাঘটা নিচ্ছে প্রথম বাঘ, সেখানে হুম। ওটা ঘুরবে মনে হচ্ছে। না, ঘুরবে কেন? বড়। এটার থেকে এটা বেশি, এটার থেকে দেখো তুমি ভুল এটা করেছো। কম হয়ে গেছে না? হ্যাঁ, হুম। সবগুলোই তাই হয়ে গেছে। তাহলে প্রথম বাঁক না দ্বিতীয় বাঁকে কি গন্ডগোল হয়েছে? হ্যাঁ মানে প্রথম সেকেন্ড রো, তাহলে ওটা বলা ভালো হতো। আরে সব লিখতে হবে না, বইয়ে তো আছে স্ট্রাকচার খালি, এর থেকে ভালোভাবে পেয়ে যাবো। বেশি, তারপরে তারপর এটা বেশি। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, আর লিখতে হবে না, তো লিখতে হবে না। এইখানে যদি আমরা চিন্তা করি এবার, যদি লিগ্যান্ড ফিল্ড থেকে অ্যাকচুয়ালি এর ব্যাখ্যাটা দেওয়া যায়, এই সিরিজটার মজাটা হচ্ছে এই সিরিজের মাঝের দিকে তাকাতে হবে আমাকে প্রথমে। কোথাও একটা জল আছে, এই যে জল, এইখান থেকে সিরিজটাকে দুভাগে ভাগ করে দেওয়া যায়, ঠিক আছে? হুম। তো এই সিরিজের এই জলের ওপাশে যারা আছে, ঠিক আছে, এই মোটামুটি এই পুরোটা, এই পুরো এত অব্দি, এরা হচ্ছে সবাই সিগমা ডোনার। দে আর অল সিগমা ডোনার, ঠিক আছে? হুম, মানে বলো। যদি এলএফটি থেকে দেখি তাহলে বেসিক্যালি তুই দেখবি যে এরা ওদের সিগমা বন্ডিং অরবিটালটা ডোনেট করছে অ্যাকচুয়ালি, ঠিক আছে? আচ্ছা, হুম। মানে মানে ওই হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। মানে হুম। হোমোটা, তাই তো? সবাই হোমো ডোনেট করছে, আচ্ছা হোমো সবাই ডোনেট করছে, কিন্তু সেই হোমোটা কোথাকে, সেটা কি পাই বন্ডিং না সিগমা বন্ডিং? আচ্ছা। ঠিক আছে। হ্যাঁ। এই পর্যন্ত হচ্ছে এরা সবাই সিগমা ডোনার, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। তারপরে আসে হচ্ছে কি বলে, পাই ডোনার, ঠিক আছে? হুম সিগমা ডোনার, তারপরে যারা স্ট্রং ফিল্ড আসছে তারা হচ্ছে দে আর অল পাই ডোনার। হুম এই সবাই হচ্ছে মোটামুটি পাই ডোনার। ইভেন এত অব্দি সায়ানাইড পাই ডোনার। একটু ভুলভাল লিখছি এটা, but ঠিক আছে, কারণ আমার এক্স্যাক্টলি এই পিপিএসসি এর সায়ানাইড নিয়ে একটু কনফিউশন আছে। ডোনার, ঠিক আছে? আর কার্বনিল টার্বনিল এরা এরা হচ্ছে স্পেশাল কেস। কার্বনিল বিশেষত, আমি এটা একদম কনফার্মলি জানি, দিজ আর সিগমা ডোনার পাই অ্যাকসেপ্টার, ঠিক আছে? সায়ানাইডও তাই, আমি যদি খুব ওই ভুল না চিহ্নটা করি। কি চিহ্ন, সিগমা আর পাই একসাথে? না না, আমি লিখিনি, দাঁড়া লিখছি। হ্যাঁ, সায়ানাইডও তাই। দিজ আর অল সিগমা ডোনার
পাই অ্যাকসেপ্টার, ঠিক আছে? এরা হচ্ছে সবচেয়ে ভালো। আহ, ও মুছে যায় কেন গো হঠাৎ হঠাৎ করে, যেগুলো তার মোছার কারণ হচ্ছে দরকার এখানে নেই? স্ক্রিবেল এফেক্টটা আছে, ফলে ও না যদি ডিটেক্ট কিন্তু করতে। কিন্তু কেসটা হচ্ছে তোমার এই, যখন এরকম করে লেখো তখন মোছে না দরকারের সময়, যখন অল্প স্ক্রিবল করো তখন মুছে দেখি। মানে কোনো জায়গায় ও স্ক্রিবেলটা ডিটেক্ট করতে পারলে মুছে যায়। ধর আমি যখন অ্যামিন লিখছি তখন ওভাবে ওটা কাটা হয়েছে, ঠিক আছে? তুমি বড্ড পেঁচিয়ে লিখো যাবে। তো এই হচ্ছে স্পেকট্রোকেমিক্যাল সিরিজ। মোটামুটি জলের রেসপেক্টে ভাগটা করে রাখবি মাথায়, যে জলের ওপারের হচ্ছে সবাই মোটামুটি উইক ফিল্ড, আর এদিকে হচ্ছে স্ট্রং এত ফিল্ড, ঠিক আছে? এত মনে রাখতে হবে নাকি? হ্যাঁ, লাগতে পারে, ঠিক আছে? মানে ওই ডিসিশন নিতে হতে পারে কে স্ট্রং ফিল্ড কে উইক ফিল্ড, ঠিক আছে? আচ্ছা। এর ফলে কালার নিয়ে কথা বলতে হয়। আমরা কালার নিয়ে এখন কথা বলছি হ্যাঁ না। ঠিক আছে, আমরা আমরা তাহলে এখন ইয়েতে যাবো, সমাবেত, হ্যাঁ, তাই তো? যাচ্ছি সেটা। লিমিটেশন অফ ক্রিস্টাল ফিল্ড থিওরি কি কি আছে? অবভিয়াসলি ক্রিস্টাল ফিল্ড থিওরি, ওই বিসিকে স্যারের অমোঘ কথাটা, যে ক্রিস্টাল ফিল্ড থিওরি একটা ভীষণই সহজ থিওরি, ফলে এটা ভুল হবে তা বলাই বাহুল্য। তো লিমিটেশন কি কি আছে? হুম। লিমিটেশন অফ সিএফটি অলরেডি আমরা জানি। সেটা হচ্ছে যে অ্যাকর্ডিং টু সিএফটি লিগ্যান্ডস আর পয়েন্ট চার্জ, ঠিক আছে? হুম। কিন্তু ইন আহ, ইন রিয়ালিটি লিগ্যান্ড পয়েন্টার না। নয়, ঠিক আছে? হ্যাঁ। সো সিএফটি considers ligands as point charge, but in reality they are not. 2 নম্বর হচ্ছে, যদি পয়েন্ট চার্জ হিসাবে চিন্তা করি তাহলে অ্যানায়নিক লিগ্যান্ড অর্থাৎ সিগমা ডোনার যারা, তারা সবচেয়ে ভালো স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হওয়া উচিত। ইফ অনলি পয়েন্ট চার্জ ইজ কনসিডার্ড, অ্যানায়নিক লিগ্যান্ড সবচেয়ে ভালো সিগমা ডোনার হওয়া উচিত, অ্যানায়নিক সিগমা ডোনার কারণ কারণ ওদের ইলেকট্রন বেশি আছে। একদম নেগেটিভ চার্জ, রিপালশন সবচেয়ে বেশি হবে। হ্যাঁ। ligands are হ্যাঁ। most strong field, but in reality sigma donor pi acceptor ligands are most strong field. পাইটেল ঠিক করে লেখন না, বুঝতে পারবো না, কিছুই এত বুঝতে বুঝে পারবো না করবি টান। কি? আরে একটু তো বোঝার মতো করে লিখো, তাহলে আর লিখে না লিখে লাভ কি হলো? ঠিক আছে। লিখছো আর তখন কষ্ট করে, একটু তো বোঝার মতো করে লেখো। থার্ড হচ্ছে সিএফটি এই মেটাল লিগ্যান্ড বন্ডিংটাকে একটা পিওর, মেটাল লিগ্যান্ড বন্ডিংটাকে একটা পিওর আয়নিক বন্ডিং হিসেবে ট্রিট করে, ঠিক আছে? পিওর আচ্ছা। আয়নিক বন্ডিং, যেটা অবভিয়াসলি আসল, সত্যি নয়। না এটা একটা ডেটিভ বন্ড। হ্যাঁ, ডেটিভ বন্ড এবং তার মধ্যে কোভ্যালেন্ট ক্যারেক্টারও আছে। হুম। মানে সিএফটি কনসেপ্টটা এসেছিল অ্যাকচুয়ালি ক্রিস্টাল সিস্টেমে টাকে ব্যাখ্যা করার জন্য, সেটাকে আমরা ওভারঅল ব্যাখ্যা করছি, ঠিক আছে? ফলে আমরা বাই ডিফল্ট ধরে নিচ্ছি যে ওটা একটা আয়নিক সিস্টেম, ঠিক আছে? হুম। হুম। সো দিস আর দ্য বেসিক গন্ডগোল অফ সিএফটি, যেটা তোদের লেভেলে অন্তত অ্যাকাউন্ট করা যায়। কালারটা নিয়ে আমরা পরে কথা বলবো, ঠিক আছে? আমরা হুম। আইসোমারিজমে চলে যাই। আইসোমারিজম। হুম। আইসোমারিজম মানে কি? সমবায়ুত। বাংলা বলতে বলিনি তো। এই ইয়েতে একটা রিহার্সালের সময় একটা কিসের জানি একটা সেরকম একটা বিভিন্ন জিজ্ঞেস করতে জয় রাজদা বলতি যে
এটা মানে কি? কেউ একটা যেটা একটা কমন টেন্ডেন্সি, যে কিছু একটা জিজ্ঞেস করলে পরে লোকে ওর বাংলাটা বলে দেয়, বা বাংলায় কিছু জিজ্ঞেস করলে ওর ইংলিশটা বলে দেয়। বলছি ওটা তো, হ্যাঁ ইংরেজি করতে বলিনি তো, মানে জানলে বল, সেটা এরকম মজার সিন তৈরি হয়েছিল। যাই হোক। মানে একই আণবিক সংকেত বিশিষ্ট, মানে এখানে তো যদি মানে এখানে আমি ইন জেনারেল বলছি যে একই আণবিক সংকেত বিশিষ্ট দুটো ভিন্ন গঠনের যৌগ। গঠন হতে হবে তা নয়। এটা বলেছিলাম যে মানে আমার স্টুডেন্ট হওয়ার বেসিক ক্যারেক্টার গুলোই তোর গায়ে গন্ধ থাকছে না, ঠিক আছে? ওটা তো বইতেও লেখা থাকে, একই আণবিক সংকেত হ্যাঁ বিশিষ্ট। মানে একটা থেকে আরেকটা চেঞ্জ করা যাবে। না, এসব বাজে কথা বললাম না, এটা আরো বাজে কথা। এটা বইতেও লেখা থাকে না। আইসোমারিজম মানে হচ্ছে সেম মলিকুলার ফর্মুলা, ডিফারেন্ট মলিকুল, খতম। আর কিচ্ছু বলতে লাগে না। এইবার ডিফারেন্ট মলিকুলটা কোন পর্যায়ে গিয়ে ডিফারেন্ট হচ্ছে তার উপর বেস করে আইসোমারিজমের ক্যাটাগরাইজেশন হয়। আইসোমারিজম তাহলে তো মিন্স, আমি বললাম একই আণবিক আচ্ছা আচ্ছা আচ্ছা। বুঝতে পেরেছিস ডিফারেন্সটা কোথায়? দাদা, একই আণবিক সংকেত বিশিষ্ট আমি ভিন্ন যৌগ বলিনি, তাই তো? যদি বললাম একই আণবিক সংকেত তুই বিশিষ্ট তুই ভিন্ন। তুই বলেছিস যে সম আণবিক সংকেত বিশিষ্ট ডিফারেন্ট গঠনের যৌগ, দ্যাট ইজ আচ্ছা আচ্ছা স্ট্রাকচারাল আইসোমারিজম। আচ্ছা 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 হাউ তাহলে অ্যাবাউট কনফিগারেশনাল আইসোমারিজম? সেখানে তো স্ট্রাকচার সেম। হ্যাঁ বুঝতে তাহলে পেরেছি, তুই তাহলে তো একই আণবিক সংকেত বিশিষ্ট ডিফারেন্ট যৌগ বললেই হয়ে যায়। ডিফারেন্ট মলিকুল, ঠিক আছে, বা ডিফারেন্ট এন্টিটি, হুম। যদি তুই যৌগ বলতে না চাস। কারণ দেয়ার ইজ সামথিং কল কনফরমেশনাল আইসোমারিজম, যে ক্ষেত্রে কিন্তু একই যৌগ, মানে যৌগটা তুই আলাদা খুব একটা বলি না আমরা, ঠিক আছে? এনটিটি বলতে কি বোঝায়, মানে যৌগ আর এনটিটির মধ্যে পার্থক্যটা কি? যৌগ মানে একটা যৌগ, এন্টিটি মানে একটা পার্টিকুলার স্পিসিস কে তুই বলছিস। ফলে কনফরমেশনাল আইসোমারিজম যখন বলছিস, ধর একটা গজ ফর্ম অফ বিউটেন আর একটা অ্যান্টি ফর্ম অফ বিউটেন, দুটোই তো বিউটেন তুই বলছিস, ফলে এটা একটা ফলস পজিশনে পড়ে যায় যখন তুই যদি বলিস কনফরমেশনাল আইসোমারিজম। তাহলে সেম মলিকুলার ফর্মুলা, ডিফারেন্ট মলিকুল। এবার ডিফারেন্ট মলিকুল তো নয়, দুটোই তো বিউটেন, অ্যাকচুয়ালি ডিফারেন্ট মলিকুল। তুই যদি ইন প্রিন্সিপাল ভাবিস যে একটা গজ ফর্ম আর একটা অ্যান্টি ফর্মের মধ্যে এনার্জির ডিফারেন্স আছে বলেই তুই কনফার্মেশন আইসোমারিজমটা হচ্ছে। ফলে ইন টেকনিক্যাল সেন্স বা ইন অ্যাকচুয়াল সেন্স, দিস টু আর ডিফারেন্ট মলিকুল। একটা গজ বিউটেন আর একটা অ্যান্টি বিউটেন, এই দুটো সেম মলিকুল নয়। কিন্তু আমাদের তো কিছু হিস্টোরিক্যাল কনস্ট্রাক্ট থাকে, ঠিক যে কারণে আমি বলেছিলাম, যেটা নিয়ে আমি অনেক দূর অব্দি পড়াশোনা করার চেষ্টা করেছি, কিন্তু আমি উত্তর পাইনি কোনো, যে কেন প্রোটন নাম্বারটা ডিফারেন্ট হলে পরেই আমরা ডিফারেন্ট মলিকুল হচ্ছে, তার পিছনে কোনো সাইন্টিফিক কারণ আছে? মোস্ট প্রবাবলি নেই। ইট ইজ এ হিস্টোরিক্যাল কনস্ট্রাক্ট, ঠিক আছে, যে প্রোটন নাম্বারটা ডিফারেন্স হলে পরে আমি তাকে একটা আলাদা। ইন প্রিন্সিপাল কিন্তু প্রোটন নিউট্রন যা খুশি ডিফারেন্স হয়ে যাক, ওটা একটা আলাদা স্পিসিস। হ্যাঁ, না হলে তো হুম। আমি চিনতেই পারতাম না তাকে। হ্যাঁ। ঠিক তেমনি কনফরমেশনাল আইসোমারিজমের ক্ষেত্রে একটা গজ বিউটেন, এই টার্ম গুলো শুনে ছবিটা দেখতে পাচ্ছিস তো মনে? না। হরি বল। গজ বিউটেন মানে হচ্ছে এইটা, ও আচ্ছা আচ্ছা, কি ও সামনে আচ্ছা একটা আচ্ছা। পেছনে একটা, পেছনে অ্যাঙ্গেল করে একটা থাকবে, হ্যাঁ। এটা হচ্ছে গজ বিউটেন, GAUCH, গজ বিউটেন। আর অ্যান্টি বিউটেনটা হচ্ছে এইটা। আচ্ছা, ওটা 180 ডিগ্রি আর এটা 60 ডিগ্রি, তাই 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 তো নাকি? হ্যাঁ, মানে ডাইহেড্রাল অ্যাঙ্গেলটা। হ্যাঁ। সো ইন ট্র্যাডিশনাল সেন্স দুটোই বিউটেন, কিন্তু আমি দুটোর এনার্জি ডিফারেন্স পেয়েছি বলেই তো কনফার্মেশনাল আইসোমারিজম এর কনসেপ্টটা তৈরি হয়েছে। ফলে হ্যাঁ। ইন প্রিন্সিপাল কিন্তু দুটো আলাদা, বাট আমাদের হিস্টোরিক্যাল বা কনস্ট্রাক্ট ওয়াইজ যদি ভাবি, তাহলে দুটোই বিউটেন। ফলে যদি আমাকে মোর প্রিসাইজ ওয়েতে বলতে হয়, তাহলে বলা বেটার সেম মলিকুলার ফর্মুলা, ডিফারেন্ট মলিকুলার এন্টিটি, ঠিক আছে? হুম। তবে কম্পাউন্ড দিয়েও কাজ চলে যেতে পারে। হুম বুঝতে পেরেছি। এটা বড় বড় ফোস্কা পড়েছে না, ফোস্কা গুলো শুকিয়ে গেলে পরে ইয়া বড় বড় চামড়া উঠবে। হুম। তারপর? দাঁড়া, পা চুলকাচ্ছে।
শুকিয়ে যাচ্ছে না? কয় sec? পায়ে ফোসকা কেন পড়ে জানিস? না, জানিস না? না এখন এটা পড়াও না। তোদের আর তো একেবারে জানবো না। সায়েন্সের অ্যাটিটিউডটা এখনো আসেনি। নিজের আশেপাশের জিনিসকে ব্যাখ্যা করার চেষ্টা করিস। হুম, করি হয়তো অল্প অল্প। তো এটাও ভাবার চেষ্টা কর, কেন ফোসকা পড়ে। কিন্তু এখন ইচ্ছা হচ্ছে না আমার, এখন এটা পড়তেই, তারপর আমার কাজ আছে। এসব বললে চলবে না, সায়েন্টিফিক অ্যাটিটিউড নেই। যাই হোক। হ্যাঁ, তো আইসোমারিজম, তো সেম মলিকুলার ফর্মুলা, ডিফারেন্ট এন্টিটি। এখন এই ডিফারেন্ট এন্টিটিটা ঠিক কোন প্যারামিটারে হচ্ছে তার উপর দাঁড়িয়ে আইসোমারিজমের ক্লাসিফিকেশনটা হয়। ঠিক আছে? তো এটা বহু পুরনো, আমরা আগেও পড়েছি, তাও আমি একবার লিখে দিচ্ছি। ঠিক আছে? আইসোমারিজম, এই আইসোমারিজমকে আমরা দুভাগে ভাগ করতে পারি। প্রথমে স্ট্রাকচারাল আইসোমারিজম আর স্টিরিওকেমিক্যাল, সরি স্টিরিও আইসোমারিজম। ফোসকা পড়ে কারণ ওখানে কোষগুলো খুব বৃদ্ধি পেয়ে যায়। ফোসকার ভেতরে তো ফোসকা এমনি কেন পড়ে? ফোসকা এমনি গরম জল পড়লে পড়ে। গরম কিছু হলে পড়ে, তাই তো? হ্যাঁ। তো এটা বেসিক্যালি যখন কোনো জায়গায় গরম পড়ে তোর শরীরে, তখন সেলগুলো মরে যায়, এবং ওইটাকে কাউন্টার করার জন্য ও ওখানে একটা উম, তোর বডি একটা মলম পট্টি তৈরি করে। দেখবি ফোসকার ভেতরে জল জমে যায়, হ্যাঁ বিশেষ হ্যাঁ, করে জল বা নরম, পুজ মতো থাকে, হ্যাঁ। নরম চামড়ায় যদি ফোসকা পড়ে তাহলে ওখানে একটা উম, একটা গ্লোবিউল টাইপের তৈরি হয়। যেখানে বেসিক্যালি ও কিছু লিকুইড দেয়, দিয়ে ওটাকে একটা মরম পট্টি দিয়ে ওটা মানে ওই ডেড সেল গুলোকে পুরোপুরি মরে যাওয়া অবধি, যাতে কোনো ইনফেকশন না হয় তার ব্যবস্থা। ওই জন্য বলে ফোসকা ফাটাতে নেই, কারণ ফাটালে পরে তুই ওর এফার্টটাকে পুরো নষ্ট করে দিচ্ছিস। ঠিক আছে? এবার জুতোয় কেন ফোসকা পড়ে, তার কারণ কিছুই না। যদি নতুন জুতো হয়, বা এমন জুতো হয় এবং জুতো পরে তুই যদি খুব এক্সেসিভ কাজ করিস, তাহলে কি হবে, বারবার ফ্রিকশন, ওখানে হিট তৈরি হবে, লোকাল হিট তৈরি হবে, হুম সেই হিটে ফোকাস করবে, ফোসকা পড়বে। হুম, ওটা বুঝতে পেরেছি। হুম। মূল পয়েন্টটাই তো বললি না। না, হিটের কারণে হচ্ছে, ওটা আমি মানে আহ, হচ্ছে ওটা বুঝতে পেরেছি, মানে ওটা বুঝতে পেরেছিলাম তখন যখন তুমি এই প্রথম পয়েন্টটা বললে। হুম। ওই জন্য নতুন জুতো পরলে পরে ফোসকা পড়ার চান্স বেশি হয়। তার দুটো কারণ, একটা হচ্ছে যে নতুন জুতো তো মানে জুতো তো তোর তোর পায়ের শেপ নিয়ে অ্যাকচুয়ালি বানানো হয় না, আমরা তো জুতো এমনি রেডিমেড জুতো কিনি। ফলে তোর পায়ের মাইনার অ্যাডজাস্টমেন্ট হতে কিছুটা সময় লাগে, ওখানে ফ্রিকশনটা বাড়ে। অ্যাট দ্য সেম টাইম নতুন জুতো হলে পরে তার টেক্সচারটাও নতুন, ফলে ফ্রিকশন হুম হওয়ার চান্স আরো বাড়ে। হুম 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 হুম। এরকম ভাবতে হবে লজিক দিয়ে, বুঝেছিস? আচ্ছা, আরেকটা ছোট প্রশ্ন করি। সালোক সংশ্লেষ কারা করে? গাছ। তুই করিস না, তাই তো? সালোক সংশ্লেষ আমি তো করতে পারি না। তাহলে তো আমি শক্তি তৈরি করতে পারতাম, সেটা তো আমি পারি না। আচ্ছা, তুই সালোক সংশ্লেষ করতে পারিস না, আচ্ছা ঠিক আছে। মানে তুই ভুল উত্তর দিসনি, ইন প্রিন্সিপাল, ইন প্রিন্সিপাল নয়, মানে সোসাইটাল স্ট্রাকচার অনুযায়ী তুই ভুল উত্তর দিসনি। ঠিক আছে? এবার তুই ওটা ভাব দুদিন ধরে, যে সালোক সংশ্লেষ তুই করতে পারিস কি পারিস না। সালোক সংশ্লেষ করতে পারলে গাছের দরকার কেন হচ্ছে, থাকতো আমাদের? সালোক সংশ্লেষ কথাটা মানে কি? ও আচ্ছা। কি ও আচ্ছা? মানে নিজের আলোক, নিজের মানে স্ব আলোক সংশ্লেষ মানে তো আলো ইউজ করে কিছু একটা ভাঙছি আমি। কিছু একটা তৈরি করছিস, হ্যাঁ। তাই না?
কিন্তু তো এইখানে তো সালস বলতে অন্য কিছু বোঝাচ্ছে না, তুমি তো না, তো সালস আমরা তো বলি না, অ্যাকচুয়ালি বলা উচিত যে ফটোসিনথেসিস অফ গ্লুকোজ, সেটা আমি আচ্ছা করতে পারি না, কিন্তু আমি আচ্ছা তো আচ্ছা, ফটোসিনথেসিস অফ মানে ভিটামিন ডি করতে পারি। মানে হ্যাঁ, বাট আমি তো ওটাকে আমি গ্লুকোজই ভেবেছি, মানে ওরকম করে বললে তো মানে এটা তো খানিকটা ওইরকম যে একটা কথা যে টার্মে ইউজ হয়, মানে ইন বর্তমান বা ইন। তার থেকেও বড় জায়গা বলছি, তুই কি আজ অব্দি রিয়েলাইজ করেছিলি এটা? তোর কাছে তো ইনফরমেশনটা ছিল যে তোর বডির মেলানিন ফোটন ইউজ করে ভিটামিন ডি সিনথেসিস করে, কিন্তু দুটো যে একই, দুটোকেই যে সালোক সংশ্লেষ বলা যায়, তুই কি সেই ফ্যাক্টর রিয়েলাইজ করেছিলি? না। করিস নি বলেই তো তুই এখন ওইটাকে যুক্তি হিসেবে সাজাচ্ছিস যে ট্র্যাডিশনাল সেন্সে তুই ইউজ করিস। হুম। তাহলে তোকে রিয়েলাইজ করতে হবে তো আগে। ট্র্যাডিশনকে ভাঙতে গেলে কেউ তো আগে ট্র্যাডিশনের বাইরে গিয়ে রিয়েলাইজ করে যে ও আচ্ছা এটা এরকম, তারপরে সে সেটার পেছনে মেহনত করে যে সেটাকে কি করে মূলধারায় আনা যায়। আচ্ছা। ঠিক আছে, ফলে ঝোলটা তো ওইখানে যে গাছের ফটোসিনথেসিসটা ফটোসিনথেসিস বলে ছেড়ে দিলে চলে না, তোকে বলা উচিত ফটোসিনথেসিস অফ গ্লুকোজ। হ্যাঁ, না হলে বুঝতে পেরেছি। ফটোসিনথেসিস আমিও করতে পারি। হুম। যাই হোক, ভাবতে হবে, ভাবতে হবে, সব কেউ ভেবে বলে দেবে না। আচ্ছা, স্ট্রাকচারাল আইসোমারিজমের মধ্যে এই ক্ষেত্রে চারটে ভাগ ইম্পর্টেন্ট: লিঙ্কেজ আইসোমারিজম, কোঅর্ডিনেশন, আয়োনাইজেশন এবং হাইড্রেট। ঠিক আছে, হুম। আর স্টিরিও আইসোমারিজমের চিরাচরিত দুটোই ভাগ। কি কি বলতো? বই তো সামনে আছে, মনে হয় দেখে বলে দিবি, বাট এত সময় লাগছে না। স্টিরিও। স্টিরিও আইসোমারিজমের দুটো ভাগ কি কি? দ্বারা আর পারবি না। একটা যাই হোক, কনফরমেশনাল আইসোমারিজম। দ্যাট জিওমেট্রিক্যাল আইসোমারিজম ও আচ্ছা, এবং জিওমেট্রি। অপটিক্যাল আইসোমারিজম। আচ্ছা, স্টিরিও ও আচ্ছা, স্টিরিও কেমিস্ট্রি। ঠিক আছে, জিওমেট্রিক্যাল আইসোমারিজম আর অপটিক্যাল আইসোমারিজম। তো প্রথম চারটে যেটা লিখলাম স্ট্রাকচারাল আইসোমারিজমের মধ্যে, সেটা তুই নিজে পড়লেই বুঝতে পারবি। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। লিঙ্কেজ আইসোমারিজম মানে হচ্ছে যে কোনটা দিয়ে লিঙ্ক হচ্ছে। এই হুম। লিঙ্কেজ আইসোমারিজম গুলো মূলত দেখা যায় হচ্ছে তোর ওই অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ডের ক্ষেত্রে আর কি। ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ, যেমন ধর এরকম একটা মলিকুল, এমিনেন্টেড তার মানে হচ্ছে আহ, একই প্রকারের। কোবাল্ট NH3 হোল 5 ONO Cl, এটা আর এর সঙ্গে এইটা CO NH3 হোল 5 NO2 Cl। ঠিক আছে, হুম। একটা অক্সিজেন সেন্টার দিয়ে ডোনেটেড হচ্ছে, একটা নাইট্রোজেন সেন্টার নাইট্রোজেন দিয়ে সেন্টার ডোনেটেড। দিয়ে। আহ। হ্যাঁ। তো এই ধরনের অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ডের ক্ষেত্রে এই লিঙ্কেজ আইসোমারিজম দেখা যায়, যে লিঙ্কেজটা ডিফারেন্ট হওয়ার জন্য তোর এটা ডিফারেন্ট হলো। ঠিক আছে, হুম দেন হুম হচ্ছে কোঅর্ডিনেশন আইসোমারিজম। হুম। হুম, কোঅর্ডিনেশন আইসোমারিজম কি না, যেখানে কোঅর্ডিনেশন এন্টিটিতে চেঞ্জ ঘটবে। অর্থাৎ ধর একটা কম্পাউন্ড এটা কোবাল্ট আচ্ছা। NH3 হোল 6 ক্রোমিয়াম CN হোল 6। ঠিক আছে, এইটা হুম এর সঙ্গে ক্রোমিয়াম অ্যামোনিয়া হোল 6, কোবাল্ট সায়ানাইড হোল 6, এইটা আচ্ছা। ডিফারেন্ট কোঅর্ডিনেশনে সে থাকছে আর কি। ঠিক আছে, হুম। তারপর হচ্ছে আয়নাইজেশন আইসোমার। ঠিক আছে,
এটা খুবই কমন, বল দেখি কি ব্যাপারটা অ্যানাইজেশন আইসোমার। এটা তোর এমনি বলতে পারো উচিত। আয়োনাইজেশন আইসোমার। মানে একটার ক্ষেত্রে একটা প্লাস আর একটা মাইনাস, আর একটা ক্ষেত্রে উল্টোটা হবে, ওইটা মাইনাস এটা প্লাস। না, যেটা ওয়ার্নার দিয়ে আমরা শুরু করেছিলাম সেইখানেই এর উত্তরটা আছে। কোবাল্ট NH3 ওল 5 SO4 Br, আর এর সঙ্গে কোবাল্ট NH3 ওল 5 Br SO4। টাইম লাগলো কেন বলতে এটা? হুম। কিছু ভাবছিলে? না না একটু, হ্যাঁ হ্যাঁ, কিছু ভাবছিলে মানে, তাই না না বলছি। একটা নোটিফিকেশন ছিল, ওর দিকে তাকালাম। হ্যাঁ। এটা ওয়ার্নার কি, ওয়ার্নার কি কি বলছো এটা এটা? ভার্নারের যে চারটে কম্পাউন্ড না পাঁচটা কম্পাউন্ড প্রথমে লিখে করেছিলাম, তাতে কি হচ্ছিল? তার একদম লাস্টের ইয়েটা কথা ভাব, মানে লাস্টেরটা না, লাস্ট সেকেন্ডেরটা বোধ হয়। এটা হচ্ছে যে মানে ওই চারটে যে কম লিখেছিলাম। বর্ণ বদলে যাচ্ছিল যেখানে। না না না, সেটা তো এমনি আইসোমারিজম। এই যে তুই আমরা যে চারটে কম্পাউন্ড যে বের করেছিলাম তার মধ্যে কি ছিল, ওটাই তো ছিল না যে সিএলটা কোথায় আছে, ঠিক হ্যাঁ, আছে? হ্যাঁ, তো বাইরে থাকলে একরকম, ভিতরে থাকলে আরেক রকম, মানে ওটা ছিল না যে একটার ক্ষেত্রে আহ, ভিতরে দুটো সিএল আছে, বাইরে একটা সিএল আছে, আরেকটার ক্ষেত্রে বাইরে দুটো সিএল আছে, ভিতরে একটা সিএল আছে। এটা অনেকটা হ্যাঁ। সেরকম একই জিনিস, ঠিক আছে? অর্থাৎ আয়োনাইজেশন স্পিয়ারে আইসোমারিজমটা ঘটছে অ্যাকচুয়ালি, দ্যাট ইজ ওয়াই ইটস আচ্ছা, কল্ড আয়োনাইজেশন, ঠিক আছে? আচ্ছা। এন্ড লাস্ট ওয়ান হচ্ছে হাইড্রেটেড আইসোমারিজম, যেটা বেসিক্যালি ক্রিস্টাল ওয়াটার, ঠিক আছে? এই কটা জল নিয়ে সে ক্রিস্টালাইজ করছে তার মানে উপর। কেলাস জল কটা আছে? হ্যাঁ, কেলাস জল এবং ভেতরের জল, মানে লিখি সবগুলো যখন লিখছি, ঠিক আছে? হাইড্রেটেড আইসোমারিজম সেটার ক্ষেত্রে হচ্ছে যে ওই কেলাস জলের কনসেপ্টটা আমি বলেছিলাম যে আসলে ওটা কিছুই না, ওটা জলটা কোথায় আছে, জলটা থাকার দুটো জায়গা আছে। একটা হচ্ছে কোঅর্ডিনেশন হুম। এন্টিটির ভিতরে জলটা থাকতে পারে, ভিতরে আর একটা আরেকটা এন্টিটির বাইরে। হ্যাঁ। এন্টিটির বাইরে থাকতে পারে। তার উপর ইয়ে করেই হবে, যেমন ধর ক্রোমিয়াম H2O হোল 6 হ্যাঁ। Cl3, ঠিক আছে? হুম। আরেকটা হচ্ছে যে ক্রোমিয়াম H2O হোল 5 Cl2.H2O, হুম। ঠিক আছে? হুম। এর আরেকটাও আইসোমার আছে, ক্রোমিয়াম H2O হোল 4 Cl2 ClH2O। এদের প্রপার্টি আলাদা হয়। এটা ভায়োলেট কালার, এটা গ্রিন, এটা এটাও গ্রিন। আচ্ছা, যদি এখানে জল না থাকতো তাহলে এগুলো ইয়ে হতো, আয়োনাইজেশন, আইসোমারিজম হতো। হ্যাঁ, হতে পারতো। মানে শুধু সিএল হলে পরে ওটাকে আয়নাইজেশন বলা যায় না, কারণ তাতে একই অ্যাটমের চেঞ্জ হচ্ছে। হ্যাঁ সেটাই, ফলে ওইটা তুমি যেটা বলছিলে আমাকে, ওটাতে হবে না, মানে এখানে তো দুটো আলাদা আয়ন থাকতে হবে, SO4 Br বা না না, আমি BrSO। বলিনি ওটাই হবে, কিন্তু আমি বলেছি যে ওইটা সেম জিনিস, জিনিসটা সেম টেকনিক্যাল, ওই জন্য আমি লিঙ্ক করাতে চাইছিলাম। বুঝেছি। ঠিক আছে, এ পর্যন্তই থাক, আচ্ছা। অনেক পড়া গেছে। তা আর কি বাকি থাকলো? ওই চিকলে